পাহাড়, সবুজ আর শান্তিতে ঘেরা ছোট্ট এক শহর পঞ্চগনি। এই শহরে পুলিশের তেমন কাজ নেই বললেই চলে। তবে হঠাৎ এক সকালে বেদ নামের এক নামিদামি উকিল এসে জানায় তার স্ত্রী মীরাকে গত রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ হন্যে হয়ে যখন মীরাকে খোঁজায় ব্যস্ত, তখন মীরা নিজেই থানায় এসে হাজির হয়। তবে টুইস্ট আসে তখনই যখন বেদ বলে এই মেয়েটা তার স্ত্রী মীরা না। এই মহিলা কোনো বহুরূপী যে বেদের স্ত্রী মীরা সেজে তার বাসায় এসেছে, আর আসল মীরা এখনো মিসিং। গল্পের আসল মজা তো শুরু হয় তখন যখন বেদ বাদে বাকি সবাই বলে এই মেয়েটাই আসল মীরা। এমনকি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বেদের ফোনেও এই মীরার ছবি দেখা যায়। কিন্তু প্রশ্ন হলো, এত বছর সংসার করার পরও বেদ কেন মীরাকে বহুরূপী বলছে? আর এতগুলো মানুষ মীরাকে চিনলেও বেদ কেন মীরাকে নকল মীরা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে? তাহলে কি বেদ মানসিকভাবে অসুস্থ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোন রহস্য যা কেউ ভাবতেও পারবে না? এমনই সাসপেন্স, টুইস্ট আর মিস্ট্রি থ্রিলারের ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ খোঁজ। পঞ্চগনি থানার বাইরে একটা মধ্যবয়স্ক লোক বেশ চিন্তিত হয়ে তার গাড়িতে বসে আছে। নিজেকে বেশ শান্ত করে লোকটা চোখের পানি মুছে চশমা পরে নেয়। তারপর কি যেন ভেবে মিয়া নামের কাউকে কল দিতেই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়, আর সাথে সাথেই ফোন বন্ধ হয়ে যায়। লোকটা আর এক মুহূর্ত দেরি না করে থানার ইন্সপেক্টর আমলের কাছে এসে বলে, আমার নাম বেদ খান্না। কয়েক মাস আগেই মুম্বাই থেকে এখানে শিফট হয়েছি। আসলে অনেক বড় সমস্যায় পড়েছি। আমল বেদকে বলে, আগে আপনি শান্ত হয়ে বসুন। বেদ তাড়াতাড়ি চেয়ারে বসে বলে, আমি অনেক বড় বিপদে পড়েছি, দয়া করে আমাকে সাহায্য করুন। আমার স্ত্রীকে গত রাত থেকে খুঁজে পাচ্ছি না, সব জায়গায় খুঁজেছি, তাকে ফোনেও পাচ্ছি না। আমল বেশ শান্ত গলায় বলে, সত্যি করে বলেন তো, আপনার কারোর সাথে অ্যাফেয়ার চলছে তাই না? এটা জানতে পেরে ভাবি চলে গেছে, নাকি ভাবির কারোর সাথে অ্যাফেয়ার চলছে? বেদ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, আপনি এসব কি বলছেন? এমন কিছুই নেই, দয়া করে আমার স্ত্রীকে খুঁজতে সাহায্য করুন। না জানি সে কেমন অবস্থায় আছে, যদি কেউ ওকে কিডন্যাপ করে অথবা ছিনতাই, অথবা কেউ যদি ওকে খুন। আমল বেদকে থামিয়ে বলে, আহা, এত চিন্তার কি আছে? শোনেন, এমন সাসপেন্সে ভরা গল্প আমি রোজই লিখি। আর তাছাড়াও এই পঞ্চগনি খুবই ছোট শহর, এখানে মানুষ কখনো হারায় না। আর এসব খুন ডাকাতি তো বহু দূরের কথা। এখানে সর্বোচ্চ কারো পাসপোর্ট হারায় তো কারো ছাগল, আর আইন অনুযায়ী 24 ঘন্টার আগে মিসিং কমপ্লেন লেখা যায় না। তাই শান্ত হয়ে বসুন। বেদ আমলের এসব ফালতু কথা সহ্য করতে না পেরে বলে, আমি নিজে একজন উকিল, তাই আমাকে দয়া করে আইন শেখাতে আসবেন না। তাড়াতাড়ি এফআইআর লিখে কাজ শুরু করেন। আমল এবার আর সময় নষ্ট না করে বেদকে জিজ্ঞেস করে, তাহলে আপনার স্ত্রীর ছবি দেন। বেদ বলে, আসলে আমার ফোনে চার্জ নেই, তবে আমি ছবি পাঠিয়ে দিব, আপনি আগে ওর বিবরণ লিখে নেন। নাম মীরা খান্না, উচ্চতা 5 ফিট 7, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। মীরা একটা এনজিওতে প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করত। আসলে গতকাল আমার জন্মদিন ছিল, আর আমি এক সপ্তাহের জন্য দিল্লি হাইকোর্টে গিয়েছিলাম। রাতেই দিল্লি থেকে বাসায় ফিরি। কথা ছিল আমি আর মীরা আমাদের মেয়ে টিয়ার সাথে দেখা করতে তার হোস্টেলে যাব। বাসায় ফিরে দেখি মীরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য পুরো ড্রয়িং রুম ফুল মোমবাতি দিয়ে সাজিয়েছে। টেবিলে আমার প্রিয় খাবার রান্না করে রাখা। আমার জন্য মীরা এত কিছু করেছে দেখে নিমেষেই আমার সব ক্লান্তি গায়েব হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো, মীরাকে সারা বাড়ি খুঁজেও কোথাও পাইনি। এদিকে টিয়ার সাথে দেখা করতে না বের হলে পরে হয়তো গেট বন্ধ হয়ে যাবে। তাই আমি বেশি কিছু না ভেবেই টিয়ার রোজমেরি বোর্ডিং স্কুলে যাই। যাওয়ার পথে মীরাকে কয়েকবার কল দেই, কিন্তু ফোনে কল যাচ্ছিলই না। হোস্টেলে পৌঁছাতে বেশ রাত হয়ে যায়। ওয়ার্ডেন রেগে বলে, টিয়া সেই কখন থেকে আপনাদের জন্য অপেক্ষা করছে, এত দেরি কেন? বেদ বাহানা করে বলে, আসলে রাস্তা অনেক ট্রাফিক ছিল তো তাই। টিয়া কোথায়? টিয়া তখন তার রুমের বারান্দায় দাঁড়িয়ে বাবা মায়ের জন্য অপেক্ষা করছে। বাবাকে দেখে খুশিতে লাফাতে থাকে। বেদ বলে, সরি, তোমাকে এতক্ষণ অপেক্ষা করতে হলো। আসলে রাস্তায় এত জ্যাম যে আমি হর্ন দিতে দিতে বিরক্ত হয়ে গেছি। টিয়া বলে, মা আসেনি কেন? বেদ ছোট ওই বাচ্চাটাকে কি বলবে বুঝে পায় না। টিয়া বলে, তোমরা নিশ্চয়ই আবার ঝগড়া করেছো। বেদ বলে, না না, ঝগড়া করিনি, আসলে তোমার মায়ের জ্বর হয়েছে তো তাই আমি তাকে রেস্ট করতে বলেছি। মাসুম টিয়া জিজ্ঞেস করে, আচ্ছা মা কি তোমার জন্য এমন বড় একটা কেক এনেছে? বলেই তার ঘরে এনে ছোট্ট একটা কেক দিয়ে বেদকে সারপ্রাইজ করে দেয়। বেদ বলে, আরে তুমি কেক কোথায় পেলে? টিয়া বলে, বাবা এটা হোস্টেল, জেল না, এখানে টাকা দিলে সব পাওয়া যায়। আচ্ছা বাবা, আমাকে এখান থেকে কবে নিয়ে যাবে? আমি বাসায় তোমাদের সাথে থাকতে চাই। বেদ বলে, তুমি একটু চিন্তা করো না, আমি তোমার মাকে রাজি করিয়ে তোমাকে
তোমাকে নিয়ে যাব। এরপর বাবা আর মেয়ে মিলে কেক কাটে। মেয়ের সামনে নিজেকে খুব স্বাভাবিক রাখলেও ভিতরে ভেদ এই চিন্তায় ছিল যে মীরা কোথায় গেল। বাসায় ফিরেও ভেদ সারা রাত মীরার জন্য অপেক্ষা করে, কিন্তু সকালেও যখন মীরা ফেরেনি তখন সে থানায় আসার সিদ্ধান্ত নেয়। আমল বলে, আচ্ছা আপনি নিশ্চিন্তে বাসায় গিয়ে আপনার স্ত্রীর রান্না করা খাবারটা শেষ করুন, খাবার হজম হওয়ার আগেই আপনার স্ত্রীকে আমরা খুঁজে আনবো। ভেদ বেশ নিশ্চিন্ত হয়ে বাসায় ফিরলেও বাসায় আসতেই তার চিন্তা আরো বেড়ে যায়। মীরা ছোট বোন অদিতি তখন বাসার পোষা কুকুর বাণীকে খাওয়াচ্ছে। ভেদকে এত চিন্তায় দেখে অদিতি বলে, আপনি তো জানেন দিদি কেমন জেদি, নিশ্চয় চলে আসবে। ভেদ তবুও কিছুতেই নিশ্চিন্ত হতে পারে না। এদিকে থানায় আমল মীরার এনজিওর এক কলিগ সুরাজকে জিজ্ঞেস করে, এত বছর মীরার সাথে কাজ করেছেন, কখনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছেন? সুরাজ বলে, আসলে মীরা যত প্রশংসা করি না কেন ততই কম হবে। বেশিরভাগ মানুষই এনজিওতে টাকা কামাতে আসে, তবে মীরা আসলেই সমাজসেবার জন্য কাজ করে। তবে এর আগেও মীরা হঠাৎ কয়েকদিনের জন্য গায়েব হয়ে গিয়েছিল। ফিরে এসে বলেছিল তার পাও ভাজি খেতে মন চাচ্ছিল, তাই মুম্বাই চলে গিয়েছিল। কেটে যায় পুরো একটা দিন। পরের দিন সকাল হতেই আমল কনস্টেবল রামের সাথে বেদের বাসায় আসে। অদিতি দরজা খুলতেই আমল বলে, আরে আপনার স্ত্রী চলে এসেছে, আর আপনি আমাদেরকে একবার বললেনও না। বেদ বলে, ও আসলে মীরা ছোট বোন অদিতি। আমল বলে, গতকাল মীরার এনজিও ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম মীরা এর আগেও নাকি বাসা ছেড়ে পালিয়ে মুম্বাই চলে গিয়েছিল। বেদ বেশ বিরক্ত হয়ে বলে, পালিয়ে না, বলুন না জানিয়ে। আসলে মীরা একটু এমনই, হুটহাট যা মনে হয় করে বসে। আমল বলে, আচ্ছা তাহলে আমাদেরকে মীরার রুমটা দেখিয়ে দিন। বেদ আর অদিতি আমলকে মীরার রুমে আনলে আমল আশপাশটা ভালো করে দেখতে থাকে। অদিতি কেন যেন পর্দা সরিয়ে সোফার কুশনটা ঠিক করে দেয়। আমল দেখে সেলফের উপর বেশ কিছু স্কুলের প্রসপেক্টাস। বেদ বেশ ইতস্তত হয়ে বলে, টিয়ার জন্য সবগুলো স্কুলের খোঁজ নিয়েছিলাম। আমল বলে, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তা, ভালো কথা, ঠিক আছে আমরা তাহলে আসি। রাতেই বেদ অদিতির সাহায্যে মীরাকে খোঁজার জন্য মিসিং টেমপ্লেট বানায়। তখনই আমল কল দিয়ে আমতা আমতা করে বলে, আপনাকে এখন একটু মুম্বাই যাওয়া লাগবে। আসলে একটা মর্গে বেওয়ারিশ লাশ পাওয়া গেছে, আপনি যেমন বিবরণ দিয়েছেন তার সাথে মিলে যাচ্ছে, তাই কনস্টেবল রাম সিং এর সাথে গিয়ে শনাক্ত করে আসুন। বেদ আর এক মুহূর্ত দেরি না করে রাম সিং এর সাথে মুম্বাই রওনা দেয়। বেশ রাতে মর্গে পৌঁছে ভয়ে ভয়ে লাশের কাছে এগোতে থাকে। বেদ চাদর সরাতে ভয় পাচ্ছে দেখে মর্গের ইনচার্জ চাদর সরিয়ে দেখাতেই বেদ যেন হাফ ছেড়ে বাঁচে। কোন রকমের মাথা নাড়িয়ে না বলে মর্গ থেকে বের হয়ে আসে। তখনই আমলকে কেউ কল দিয়ে কিছু একটা বলতেই আমল বলে, ঠিক আছে বলেই কল কেটে দেয়। বেদ মন খারাপ করে বাসায় ফিরে নেম প্লেটে লেখা মীরার নামের উপরে হাত বুলাতে থাকে। এরপর বাসার ভিতরে আসতে দেখে দরজা খোলা, আমল ভেতরেই দাঁড়ানো। বেদ বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কিভাবে আসলেন? আমল বলে, সারপ্রাইজ দিতে আসলাম, ওই যে দেখেন গিফটও এনেছি। তখনই একটা মেয়ে আসে। দেব অবাক হয়ে বোঝার চেষ্টা করে এখানে আসলে হচ্ছে কি। মেয়েটা এসেই বলে, আমি অনেক সরি বেদ, সেদিনের ওই ঝগড়ার পর আমার হুট করে বের হওয়াটা উচিত হয়নি। বেদ অবাক হয়ে আমলকে জিজ্ঞেস করে, এই মহিলাকে? আমল হাসতে হাসতে বলে, 2 দিন দেখেননি বলে কি স্ত্রীর চেহারাও ভুলে যাবেন নাকি? বেদ অবাক হয়ে মেয়েটার দিকে তাকালে মেয়েটা বেদকে ধরে বলে, আমি চলে গিয়েছিলাম তাই তুমি রাগ করে আছো তাই না বেবি? বেদ তো কিছুই বুঝতে পারে না এসব আবার কিভাবে সম্ভব। মীরা 2 কান ধরে বলে, আচ্ছা আমি আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না, দয়া করে রাগ করে থেকো না, আমাকে মাফ করে দাও। বেদ মীরা থেকে হাত ছাড়িয়ে আমলের পাশে এসে বলে, এই মহিলা মিথ্যা বলছে, আমি তো একে চিনিও না, এ আমার স্ত্রী মীরা না। বেদের এমন কথা শুনে মীরা যেন আকাশ থেকে পড়ে। মীরা জিজ্ঞেস করে, এসব তুমি কি বলছো? এইদের দুজনের সাথে সাথে আমি নিজেই কনফিউজ যে আসলে কি হচ্ছে, কে সত্য বলছে আর কি মিথ্যা। মীরা বেদের হাত ধরে বলে, আমি তো মাফ চাচ্ছি, তাহলে এমন কেন করছো? বেদ বিরক্ত হয়ে বলে, খবরদার আমাকে স্পর্শ করবেন না বলে আমলকে বলে, দয়া করে ওকে আমার বাসা থেকে বের করেন। আমল বলে, আমি এইভাবে ওনাকে কিভাবে বের করব? বেদ বলে, ও আপনার প্রমাণ লাগবে তাই তো, তাহলে আসুন আমার সাথে, এখনই প্রমাণ করে দিব এ মীরা না। বলে আমলকে নিয়ে দেওয়ালের তার আর মীরার ছবি দেখায়, কিন্তু ছবি দেখাতে গিয়ে নিজেই হক চকিয়ে যায়, কারণ সেখানে মীরার জায়গায় এই মহিলার ছবিই আছে। তাহলে কি বেদই মিথ্যা বলছে? কিন্তু কেন? সারা ঘরে যেখানেই চোখ যাচ্ছে সব ফটো ফ্রেমে এই মহিলারই ছবি। বেদ বলে, কেউ মনে হয় ছবি বদলে দিয়েছে, সমস্যা নেই আমার ফোনে তো ছবি আছে, সেটা দেখাচ্ছি। বলেই ফোনে ছবি দেখাতে গেল, দেখে সব জায়গায় এই মহিলারই ছবি। আমল বলে, কি আজব নাটক শুরু করেছেন। বেদ বলে, নিশ্চয়ই আমার ফোন কেউ হ্যাক করে মীরার মুখ বদলে দিয়েছে। ওয়েট, আমি এখনই মীরা সোশ্যাল মিডিয়া দেখাচ্ছি। বলে ল্যাপটপে মীরার নাম সার্চ করলে দেখে সেখানেও এই মেয়েরই ছবি, এমনকি এনজিও এমপ্লয় লিস্টেও এই মহিলার ছবি। বেদ হতবাক হয়ে আমলের দিকে তাকায়। আমল বলে, আপনি বলছেন এক, আর এইসব ছবি তো অন্য কথা বলছে। বেদ বলে, দেখেন এই যুগে এভাবে ছবি বদলে দেওয়া কোনো ব্যাপারই না, কারো ক্লাউড আর ফোন হ্যাক করে মুখ কেটে বসালেই হয়ে গেল, আর এখন তো কারো ডিপফেক বানানো ডাল ভাত হয়ে গেছে।
করছে। মীরা বিশ্বাসই করতে পারছে না যে ভেদ তার সাথে এমন কেন করছে। আসলে সে কি প্রমাণ করতে চাচ্ছে। মীরা ভেদের এসব বোকা বোকা কথা শুনে হাসতে থাকে। ভেদ সবাই পাত্তা না দিয়ে বলে, আমি গতকাল নিজেই মীরার মিসিং পোস্টার ছাপিয়েছি। বলেই একটা পোস্টার বের করে আমলকে দিয়ে বলে, এই নেন, এবার তো প্রমাণ হলো। মজার বিষয় হলো পোস্টারেও এই মেয়েটারই ছবি। ভেদ তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। এসব কিভাবে সম্ভব? মীরা অপরাধীর মতো বলে, আমি হুট করে চলে যাওয়ায় তুমি অনেক স্ট্রেসে চলে গিয়েছিলে, এই জন্যই কি আমাকে এমন করে সাজা দিচ্ছ? কে শোনে কার কথা? কি যেন মনে পড়তেই ভেদ বেডরুমে এসে কাবার্ডে কি যেন খুঁজতে খুঁজতে বলে, এখনই এই মহিলার মুখোশ খুলে দিব। কিন্তু বারবার খুঁজেও কি যেন না পেয়ে পাগলের মতো পুরো ঘরে খুঁজতে থাকে। ভেদকে এতটা অস্থির দেখে মীরা বলে, আমাকে বলো কি লাগবে, আমি খুঁজে দিচ্ছি। আমি জানি এখানে কোথায় কি আছে। ভেদ তবুও নিজে খুঁজতে থাকলে মীরা বলে, কেন সব এলোমেলো করছো, আমাকে বলো। ভেদ রেগে বলে, আমার বিয়ের অ্যালবামটা কোথায় গেল? মীরা আবারও কাবার্ড খুলে কয়েকটা বই সরিয়ে অ্যালবাম বের করে। একটা বাসায় কোথায় কি আছে এটা সেই বাসার গৃহিণী থেকে আর কে ভালো জানে। তাই মীরা আবারও প্রমাণ করে দিল ভেদ মিথ্যা বলছে। ভেদ তবুও জলদি জলদি অ্যালবাম নিয়ে ছবি দেখাতে গেলে দেখে বিয়ের সব ছবিতে এই মেয়েটারই ছবি। ভেদ তবুও এই মেয়েকে মীরা মানতে নারাজ। আমল বলে, সব ছবিতে একে ছাড়া আর কাউকে দেখা যাচ্ছে না, এখন আমি কি করব বলেন? ভেদ এবার না পেরে মীরাকে বলে, নিজেকে অনেক চালাক মনে হয় তাই না? কারো পরিচয় চুরি করলে 419 আর 420 ধারা অনুযায়ী 7 বছরের জেল হতে পারে, তা জানো? বলেই মীরার দিকে তেড়ে যেতে গেলে মীরা ভয়ে সরে যায়। আর আমল ভেদকে আটকে বলে, দেখেন, স্ত্রীর উপরে হাত ওঠানোর অভিযোগে আমি কিন্তু আপনাকে গ্রেফতার করতে পারি। ভেদ আর না পেরে বলে, সেটাই তো বলছি, এই মহিলা আমার স্ত্রী না, ও একজন ধোঁকাবাজ, ভণ্ড। মীরা রেগে বলে, আমি ধোঁকাবাজ? চোখের সামনে এত প্রমাণ, তারপরও মানতে চাচ্ছ না আমি তোমার স্ত্রী? আর আমি নাকি ভণ্ড? তোমার ছোটবেলার ডাক নাম টিঙ্কু ছিল। তোমার মায়ের সার্ভিক্যাল মানে জরায়ুতে ক্যান্সার হয়েছিল। এমনকি একবার তো তোমার বাবা মায়ের ডিভোর্স প্রায় হয়েই যাচ্ছিল। তোমার কি পছন্দ না অপছন্দ আমি সব জানি। এমনকি তোমার প্রাক্তন প্রেমিকা রিয়া, তার বিষয়েও জানি। এত কিছুর পরও বেদ এটাই ভাবতে থাকে, এই মেয়ে তার বিষয়ে এত খুঁটিনাটি কিভাবে জানে। বেদ এখনো মানতে নারাজ। এটা বুঝতে পেরে মীরা বলে, তোমার আরো প্রমাণ লাগবে তাই না? ঠিক আছে চলো। বলেই বেদকে রান্নাঘরে নিয়ে এসে বলে, এই বয়েমে তোমার কফি থাকে, এই বয়েমে তোমার ইমিউনিটি বুস্টার, আর এটা আসামের চা, আর এই যে উপরের ড্রয়ার, এখানে বাসার সব শুকনো মশলা আর খাবার থাকে। বেদ নিজেকে কিছুটা শান্ত করে বলে, ঠিক আছে, তুমি যদি আমার স্ত্রী হয়েই থাকো তাহলে এটা বলো, তুমি এই 2 দিন কোথায় ছিলে? মীরা বলে, আসলে সেদিনের ঝগড়ার পর আমার খুবই বিরক্ত লাগছিল, তাই আমি নাসিকের একটা রিসোর্টে 2 দিনের জন্য থাকতে গিয়েছিলাম। বেদ বলে, তাহলে এখান থেকে নিশ্চয়ই গাড়ি নিয়ে গিয়েছিলে, তোমার সেই গাড়ি এখন কোথায়? এই প্রশ্নে মীরা এবার থতমত খেয়ে যায়। বেদ বলে, এখন কথা আটকাচ্ছে কেন বলো? পেছন থেকে আমল বলে, আসলে ম্যাডাম তখন থানায় গাড়ি মিসিং এর এফআইআর লিখতেই এসেছিল। যখন আমি ম্যাডামের নাম জানতে পারি বুঝে গিয়েছিলাম আপনি এই ম্যাডামকেই খুঁজতে থানায় এসেছিলেন, তাই বাসায় নিয়ে আসি। মীরা আমতা আমতা করে বলে, সরি, গাড়িটা না চুরি হয়ে গেছে। বেদ হাসতে হাসতে বলে, স্যার আপনার মনে হয় না এই মেয়ে মুভির গল্প বানাচ্ছে? মীরা বলে, আচ্ছা তোমার আরো প্রমাণ লাগবে তাই না? বলেই ড্রয়িং রুমে এনে বলে, এই দেখো, তুমি বাসার সব ইলেকট্রিক কন্ট্রোল এক জায়গায় চাইতে, তাই এখানে সব কন্ট্রোল রাখা হয়। এটা কিচেনের, এটা ডাইনিং, আর এটা স্টাডি রুমের। আমি তোমার স্ত্রী না হলে এই সব কিভাবে জানলাম? বেদ এবার নিজেই চিন্তায় পড়ে যায়, আসলেই তো এই মহিলা এইসব কিভাবে জানলো। তখনই কলিং বেল বাজতেই বেদ দৌড়ে দরজা খুলে অদিতিকে দেখে বলে, তোকে এ বাসায় দেখি এতটা খুশি আমি আর অন্য কোনোদিনও হয়নি। অদিতি বুঝতে পারে না যে কি এমন হয়ে গেল। বেদ অদিতিকে মীরার সামনে জিজ্ঞেস করে, বলতে পারো এ কে? অদিতি অবাক হয়ে বলে, এই মেয়ে আবার কে? বেদ খুশি হয়ে আমলকে বলে, দেখেছেন আমি বলেছিলাম না। মীরা অবাক হয়ে অদিতির দিকে তাকালে অদিতি বলে, দিদি তুমি কোথায় চলে গিয়েছিলে? জানো আমরা কত চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর দুলা ভাই, আমার বোনকে আমি চিনবো না, এটা কেমন কথা? বেদ নিজেই এবার চিন্তায় পড়ে যায়। বেদ বলে, নিশ্চয়ই কোনো প্রাঙ্ক চলছে তাই না? ক্যামেরা কোথায়? আচ্ছা আমি হামিনে নিয়েছি, সবাই বের হয়ে আসেন, দয়া করে এসব বন্ধ করো। অদিতি উল্টা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, দুলা ভাই আপনার কি হয়েছে? বেদ বিরক্ত হয়ে বলে, আমার কি হয়েছে? একটা অচেনা মহিলা সে বলছে সে আমার স্ত্রী, তোমরা সবাই তাকে সাপোর্ট করছো, অথচ কেউ ভাবছই না যে আমার আসল স্ত্রী মীরা গায়েব, তার কোনো খোঁজ নেই। আমার অদিতিকে জিজ্ঞেস করে, আপনি কি শিওর ইনি আপনার বোন মীরা খান না? অদিতি বলে, অবশ্যই। তখনই বাইরে বাণীর ডাক শুনে বেদ বলে, ঠিক আছে, মানুষ মিথ্যা বলতে পারে কিন্তু কুকুর তো কখনো মিথ্যা বলবে না, এখনই প্রমাণ হয়ে যাবে। বলেই বাণীকে ডাকলে বাণী দৌড়ে মীরার কাছে এসে তার সাথে খেলতে থাকে। বেচারা বেদ কিছুই বুঝতে পারে না। আমলও বেশ বিরক্ত। বেদ বলে, আপনি একটু সাইডে আসুন তো। বেদ আমলকে বলে, আমাদের উচিত এর বিরুদ্ধে পরিচয় চুরি করার সবগুলো কেস করা। আমি কিভাবে বোঝাবো জানি না, তবে এটা নিশ্চিত এই মহিলা ভয়ানক কোনো প্ল্যান নিয়ে এই বাসায় এসেছে। আমল বলে, আপনি তো অনেক নাম করা উকিল, অনেক টাকা পয়সাও আছে, তার কারোর সাথে সম্পর্ক আছে নাকি যার জন্য এসব নাটক করে স্ত্রীকে পাগল
বানাচ্ছেন। বেদ বলে এসব কি বলছেন, আর আপনিও কি ওই মহিলাকে বিশ্বাস করছেন? এসব বাদ দেন, আমি এখন কেস করে ওকে কোর্টে তুলবো। আমল বলে সে তো সব প্রমাণই দেখিয়েছে, তাহলে আমি বিশ্বাস কেন করব না? উকিল হিসাবে আপনার একটা খ্যাতি আছে, এখন আপনি যদি বাচ্চাদের মতো এমন কেস করেন তাহলে আপনার কলিগরাই তো আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার ক্লায়েন্ট তো সব পালাবে। বেদে বা চিন্তায় পড়ে যায় সে আসলে কি করবে। আমল বলে আমার কাছে একটা বুদ্ধি আছে, তবে তার জন্য আপনাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাতে মীরা এক কাপ কফি এনে বলে এই নাও তোমার রাতের কফি। বেদ টিটকায় একটা হাসি দিয়ে জিজ্ঞেস করে ওইটা নিশ্চয়ই কফিতে মেশাওনি? মীরা চিন্তায় পড়ে গেলে বেদ বলে কিভাবে জানবে, এসব তো আমার আসল মীরা জানে। মীরা বলে তোমার ডায়েটে এত কিছু আছে যে আমার মনেই থাকে না। বেদ বলে তোমার ভাগ্য ভালো কেউ এখানে নেই, থাকলে প্রমাণ করতাম তুমি একটা ভণ্ড। মীরা বেদের কাছে এসে বলে আমি মাফ চেয়েছি তো, আমাকে আর কত সাজা দিবে? কথা দিচ্ছি আমি আর কোনোদিনও এমন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করব না, এখন তো ঠিক হয়ে যাও। বেদ বলে আশেপাশে ভালো করে দেখো, এখানে কেউ নেই, তাই নাটক করা বন্ধ করো। বলে মীরাকে কফিটা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মীরা আর বেদ দুজনে থানায় আসলে আমল বলে 1 ঘন্টা আগে আমরা বেদকে থানায় ডেকে কিছু প্রশ্ন করেছিলাম, এখন আপনাকেও সেই একই প্রশ্ন করব। যদি আপনি সত্যি সত্যি বেদের স্ত্রী হন তাহলে এই সব প্রশ্নের উত্তর আপনি পারবেন। বলে আমল জিজ্ঞেস করে আপনাদের বিয়ের ডেট? মীরা বলে 7 ডিসেম্বর 2012। বেদের পছন্দের রং? মীরা বলে নীল, তবে জামার ক্ষেত্রে কালো। বেদ কি নিয়ে বেশি ভয় পায়? মীরা বলে আমাদের মেয়ে টিয়া। বেদের ভয় সে যেন টিয়াকে কখনো হারিয়ে না ফেলে। এর পরের প্রশ্নগুলোর জবাব দ্রুত দিবেন। বলেই বলে সমুদ্র না পাহাড়? মীরা বলে সমুদ্র। চা নাকি কফি? মীরা বলে কফি। ফুটবল না ক্রিকেট? মীরা বেদের দিকে তাকিয়ে বলে ক্রিকেট। বেদের তবু এসব বিশ্বাস হয় না। সাচ্চি না কোহলি? মীরা বলে এসব কেউ না, ধোনি। সব উত্তর একদম পারফেক্ট। আমল জিজ্ঞেস করে কয়েক বছর আগে বেদের অ্যাক্সিডেন্ট হয়, তাই এক পায়ে অপারেশন করতে হয়, আপনি যেহেতু তার স্ত্রী তাহলে বলুন সেটা কোন পা? মীরা বলে এর জবাব আমার জানা নেই। বেদ খুশি হয়ে তালি বাজাতেই মীরা বলে জানবো কিভাবে? আমার স্বামীর তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি আর অপারেশনও হয়নি, তার 2 পা একদম ঠিক আছে। বেদের চেহারা একদম মলিন হয়ে যায়। মীরা বেশ বিরক্ত হয়ে বলে এবার নিশ্চয়ই বিশ্বাস হয়েছে। আমল বলে আপনার স্ত্রী তো সব উত্তর একদম সঠিকভাবে বলল, তাহলে আপনার সমস্যা কি? কেন তো ঝামেলা করছেন? বেদ রেগে বলে আমি বুঝতে পারছি না এই ভণ্ড মহিলা আমার বিষয়ে এত কিছু কিভাবে জানলো, নিশ্চয়ই ও কোনো বড় প্ল্যান করে এসেছে। তখনই টিয়ার হোস্টেল থেকে কল আসলে বেদ বলে আমি আমার মেয়ের সাথে কথা বলে আসছি। মীরা বলে আমাকে কথা বলিয়ে দাও, বহুদিন ওর সাথে কথা হয়নি। বেদ রেগে বলে তোমার সাথে কেন কথা বলাবো? আমল বলে ম্যাডাম অবশ্য ঠিকই বলেছে। বেদ বাধ্য হয়ে ফোন দিতেই মীরা কল লাউড স্পিকারে দিয়ে বলে টিয়া আমি মা বলছি, কেমন আছো তুমি? টিয়া রেগে বলে মাঝে মাঝে কোথায় চলে যাও, আর তোমার আওয়াজ এমন বদলে গেছে কেন? মীরা বলে আসলে কাজে ব্যস্ত ছিলাম আর ঠান্ডা লেগে গলা ভেঙে গেছে। কাল না তোমার পরীক্ষা, তুমি ভালো করে পড়ছো তো? আর তোমার পেন্সিল বক্স না ভেঙে গিয়েছিল, নতুন পেন্সিল বক্স কেমন লাগছে? টিয়া বলে হ্যাঁ অনেক সুন্দর, পরীক্ষার পর কথা হবে, বাই। বলেই কল কেটে দেয়। টিয়া কল কাটলে আমল বলে আমার মনে হয় আপনাদের উচিত বাসায় গিয়ে ঠান্ডা মাথায় একে অপরের সাথে কথা বলা, সন্ধ্যায় আমি দেখা করতে আসবো। মীরা চুপচাপ দাঁড়িয়ে থাকলেও বেদ রেগে তার ফোনটা মীরা থেকে কেড়ে নিয়ে বের হয়ে যায়। এরপর সোজা চলে আসে টিয়ার স্কুলে। টিয়ার ওয়ার্ডেনকে অনুরোধ করে বলে টিয়াকে এখন আমার বাসায় নিয়ে যাওয়াটা জরুরি। ওয়ার্ডেন বলে আপনি কি পাগল হয়ে গেছেন? কাল থেকে টিয়ার পরীক্ষা, আর এই পরীক্ষার জন্য বহুদিন থেকে প্রস্তুতি নিচ্ছে, আর এই স্কুলে কিছু নিয়ম আছে, তাই টিয়াকে এখন দেওয়া সম্ভব না। হতাশ হয়ে বেদ আমলকে নিয়ে বাসায় ফেরে। আমলকে দেখে মীরা বলে বেদ তো এখন কফি নিবেই, আপনার জন্য কি আনবো? বেদ বিরক্ত হয়ে ফ্রেশ হতে গেলে আমল সোফায় গিয়ে বসে। বেদ ফিরে আসতে দেখি মীরা একবার কফি নিয়ে এসেও বেদকে দেখে কেন যেন আবারও রান্নাঘরে ফিরে যায়। বেদ সন্দেহ চোখে তার দিকেই তাকিয়ে থাকে। মীরা কি যেন একটা পাউডার বেদের কাপে মিশিয়ে নিয়ে আসে। বিষয়টা বুঝতে পেরে বেদ আমলের কাপ নিতে গেলেই মীরা কাপটা আমলকে দিয়ে বলে বেদ তো আমার হাতের কফি অনেক বেশি পছন্দ করে, আপনি খেয়ে বলুন তো কেমন হলো। বেদ সন্দেহ চোখে মীরার দিকে তাকিয়ে থাকে। আমল কফির প্রশংসা করলেও বেদের এই কফি খাওয়ার সাহস হয় না, তাই অদিতিকে ডেকে বলে দেখো তোমার দিদি কফি বানিয়েছে, খেয়ে বলো তো কেমন হয়েছে। অদিতি সরল মনে কফিটা খেতে আসলেই মীরার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট বোঝা যায়। অদিতি কফির মগটা হাতে নিতেই মীরা আচমকা এসেই অদিতির হাতে ধাক্কা দিয়ে মগটা মেঝেতে ফেলে দেয়। সবাই হতবাক হয়ে তাকালেও বেদ খুশি, কারণ আজই সে এই ভণ্ড মীরার রহস্য ফাঁস করবে। সাথে সাথেই বেদ আমলকে বলে দেখেছেন এই মহিলা আমাকে মারতে চায়, আমি কফিতে কিছু মেশাতে দেখেছিলাম, নিশ্চয়ই আমার কফিতে বিষ মিশিয়েছে, এই জন্য যখন অদিতিকে দিতে চেয়েছি সেটা ফেলে দিয়েছে। আমল মীরাকে জিজ্ঞেস করে আপনি কি কিছু মিশিয়েছেন? মীরা ইতস্তত করে বলে কই কিছু না তো। বেদ বলে ওর এখন কিছুই বলার নেই, ও আমার কেন কারোরই স্ত্রী হওয়ার যোগ্য না। মীরা বিরক্ত হয়ে বলে অনেক হয়েছে, হ্যাঁ মিশিয়েছি, কিন্তু সেটা তোমার প্রোটিন বুস্টার, যেটা তুমি আমাকে দিয়ে বলেছিলে রোজ তোমার কফিতে 1 চামচ গুলিয়ে দিতে। সেদিন যখন দেইনি তখনও সন্দেহ করেছো,
আর আজকে দিয়েছি, আজকেও সন্দেহ করছো। কি করব আমি? আমল বেদকে জিজ্ঞেস করে মীরা কি সত্যি বলছে। বেদ আমতা আমতা করে বলে হ্যাঁ, কিন্তু অদিতিকে দিলে ফেলে কেন দিল সেটা জিজ্ঞেস করেন। মীরা বলে স্যার, এই বাসায় কারোর কিচ্ছু মনে থাকে না, সব আমাকেই মনে রাখতে হয়। অদিতির কফিতে অ্যালার্জি আছে, এটা কি মনে আছে? কিছুদিন আগের কথা, অদিতি ভুলে কফি খেয়ে ফেলেছিল, পরে র্যাশের জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল। সব শোনার পরে আমল বেদকে বলে দেখেন, আপনি তো শিক্ষিত মানুষ, আমি আপনাকে অনেক সম্মান করি, কিন্তু অনেক হয়েছে। একটা মানুষ নিজেকে প্রমাণ করার জন্য এর থেকে বেশি আর কি বা করবে? তাছাড়া আপনার সব টেস্ট করাও শেষ, আমি গেলাম। বেদ বলে না, একটা টেস্ট বাকি আছে। আমল জিজ্ঞেস করে আর কি বাকি আছে? বেদ বলে মীরার পিঠে অ্যাক্সিডেন্টের একটা দাগ আছে, আমার স্ত্রী হলে সেটা থাকবে। এমন কোনো দাগ কি আছে? মীরা ভেদের দিকে ঘৃণার নজরে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কি চাচ্ছ? এত কিছুর পরও যদি কোনো স্বামী মানতে না চায়, তাহলে তো তার স্ত্রীর ঘৃণা করাটাই স্বাভাবিক। আমল বলে ঠিক আছে, আমি কল করে লেডি কনস্টেবল ডাকছি। অয়তে বলে আমি সাহায্য করতে পারি। বেদ বলে না, বিগত কয়েকদিনে আমার সাথে যা যা হয়েছে আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না, আমি নিজের চোখেই দেখতে চাই, যদি ওনার সমস্যা না হয়। কি বলো? মীরা কিছু বলতে গেলে বেদ বলে সমস্যা নাকি? তুমি তো আমার স্ত্রী, তোমার তো সমস্যা থাকার কথা না। মীরা বলে আমি তোমার স্ত্রী আর আমাদের একটা মেয়েও আছে। এই কয়দিনে আমি নিজেকে প্রমাণ করার জন্য অনেক প্রমাণ দিয়ে যাচ্ছি। বেদ টিটকায় একটা হাসি দিয়ে বলে প্রমাণ? এতদিন যা দিয়েছো সেগুলো প্ল্যান করে দিয়েছো, এই প্রশ্নের প্রস্তুতি নেই বলে দিতে চাচ্ছ না। মীরা বলে আমি ক্লান্ত হয়ে গেছি, তোমার এসব তামাশা আর সহ্য হচ্ছে না। বেদ বলে তামাশা? আমার স্ত্রীকে গায়েব করে আমার জীবন নষ্ট করে দিয়ে এখন তোমার তামাশা মনে হচ্ছে? মীরা কিছু বলতে গেলেই আমল বলে দেখাতে সমস্যা কি? দেখলে বেদও খুশি হয়ে যাবে আর সবকিছু একদম পরিষ্কার হয়ে যাবে, তাহলে আমরা কেসটা বন্ধ করতে পারবো। মীরা এবার রাজি হয়ে যায়। মীরা আর বেদ দুজনে রুমে গেলে বেদ বলে তুমি বাইরে গিয়ে সবাইকে সত্য বলো যে তুমি মীরা না, তাহলে তো এসব করা লাগবে না, চলো। বলেই বেদ রুম থেকে বের হতে গেলে মীরা বলে দেখো। বেদ মীরার পিঠের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? তাহলে কি এই মেয়েটা আসলেই মীরা? বেদ কিছু না বলেই রুম থেকে বেরিয়ে আসে। বাইরে আসলে আমল জিজ্ঞেস করে কি হয়েছে? বেদ কোনো জবাব না দিয়েই চুপচাপ বসে থাকে। তখন মীরা আসলে আমল জিজ্ঞেস করে কি হয়েছে? মীরা বলে যদি সে দাগ নাই দেখতে পেতো তাহলে কি এখানে এসে চুপচাপ করে বসে থাকতো? আমল মীরাকে জিজ্ঞেস করে একটা কথা বলেন তো, যদি দাগ থেকেই থাকে তাহলে আপনি এমন ইতস্তত কেন করছিলেন? মীরা বলে বিয়ের 1 বছর পর আমি, বেদ আর বেদের মা তিরুপতি যাই। পথে আমাদের অ্যাক্সিডেন্ট হলে সেখানে এই দাগ হয়। সেই অ্যাক্সিডেন্টে বেদ তার মাকে হারিয়ে ফেলে। এরপর থেকে বেদ যখনই এই দাগ দেখে ওর মন খারাপ হয়, অসুস্থ হয়ে পড়ে। বেদের মানসিক অবস্থা এখন ভালো না, এ সময় ডাক্তার দেখালে ও হয়তো আরো অসুস্থ হয়ে যেতে পারে। তাই আমল হাত জোর করে মীরাকে সম্মান দিয়ে বলে আপনি তো আসলেই অনেক ভালো স্ত্রী। বেদকে বলে এমন স্ত্রী সবার কপালে যেন জোটে। বেদ কি করবে নিজেও বুঝে উঠতে পারে না। গভীর রাতে বেদ বোর্ডিং স্কুলের সামনে এসে দেখে ওয়াচম্যান বসে আছে, তাই ওয়াচম্যানের নজর এড়িয়ে দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে। এরপর টিয়ার রুমের সামনে এসে দরজা নক করলেই টিয়া ঘুম ঘুম চোখে দরজা খুলে বাবাকে দেখে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? বেদ বলে একটা কাজ আছে। টিয়া বলে সকালে আমার পরীক্ষা। বেদ বলে কাজ শেষ করে আবার তুমি পরীক্ষা দিতে এসো, এখন চলো। পথে টিয়া জিজ্ঞেস করে আমাকে বোর্ডিং স্কুল থেকে নিয়ে যাওয়ার বিষয়ে মায়ের সাথে কথা বলেছো? বেদ বলে আজকের কাজটা হয়ে গেলেই মাকে রাজি করিয়ে ফেলবো। টিয়া বলে মা মানবে না, মা অনেক জেদি। ঠিক তখনই আমল কল দিয়ে বলে আপনি কি পাগল হয়ে গেছেন? স্কুলের ওয়ার্ডেন কল দিয়ে বলল আপনি নাকি আপনার মেয়েকে নিয়ে পালিয়েছেন। বেদ বেশ রেগে বলে আমি আমার মেয়েকে নিয়ে আপনার কাছেই আসছি, একটা অনুরোধ, আপনি ওই মহিলাকেও ডাকেন। বলেই কল কেটে দেয়। পরদিন সকালে আমল লিটি শুরু করার আগেই বাইরে এক চায়ের দোকানে জুনিয়র সাথে চা খাচ্ছিল। জুনিয়র আমলকে বলে আপনি এতদিন এই শহরকে গালি দিতেন, আর এখন তো হলিউড স্টাইলে কেস এসেছে। আমল বলে এই কেস একদমই সোজা, কিন্তু ওই পাগল উকিল শুধু শুধু এই কেসটাকে কঠিন বানাচ্ছে। তখনই সেখানে বেদেশে টিয়াকে আমলের সাথে পরিচয় করে দিলে টিয়া জিজ্ঞেস করে মামাও কি এখানে আসবে? আমল বলে হ্যাঁ, তাকে কল দিয়েছি, তুমি এই আঙ্কেলের সাথে ভেতরে গিয়ে বসো। টিয়া চলে গেলে আমল ভেদকে বলে আপনি এসব কি পাগলামো শুরু করেছেন? স্কুল অথরিটি যদি কমপ্লেন করে তাহলে আপনাকে গ্রেফতার করতে হবে। বেদ বলে তাতে আমার কোনো সমস্যা নেই, আপনি তাড়াতাড়ি এই কেস সলভ করে আমার আসল স্ত্রীকে খুঁজে বের করেন। ঠিক তখনই মীরা অয়তির সাথে সেখানে এসে বেদকে বলে তুমি সব কি করছো? আজ টিয়ার পরীক্ষা, এসবের মধ্যে ওকে কেন জড়াচ্ছ? বেদ বলে টিয়া আমার মেয়ে, ও মিথ্যা বলবে না, আজ সব পরিষ্কার হয়ে যাবে। মীরা জিজ্ঞেস করে কিসের মিথ্যা? বেদ বলে সবাই মিথ্যা বললেও আমার মেয়ে মিথ্যা বলবে না। বলেই বেদ ভিতরে গিয়ে টিয়াকে বলে এখানে একটা আন্টি আসবে, তাকে দেখে বলবে তুমি চেনো কিনা। মীরা ভেতরে আসলে বেদ মীরাকে দেখিয়ে বলে তুমি কি একে চেনো? টিয়া দৌড়ে গিয়ে মা বলে মীরাকে জড়িয়ে ধরলে বেদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। বেদ নিজে নিজেকে প্রশ্ন করে এটা কিভাবে সম্ভব। টিয়া বেদকে বলে নিজের মাকে কি কেউ আন্টি বলে? বেদ টিয়ার কাছে এসে মুখ চেপে ধরে বলে ভালো করে দেখো, এটা তোমার মা না। বেদের এমন অস্বাভাবিক আচরণ দেখে মীরা টিয়াকে সরিয়ে নিয়ে রেগে বলে ওকে এখনই ছাড়ো। আমলও বিরক্ত হয়ে বলে
কি করছেন? ও একটা বাচ্চা মানুষ, শান্ত হয়ে কথা বলেন। বেদ বিশ্বাসই করতে পারে না টিয়াও কেন এই ভণ্ডকে মা বলছে। তখনই সেখানে স্কুলের প্রিন্সিপাল এসে টিয়াকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মীরা আমতা আমতা করলে বেদ বলে, আসলে এটা আমার দোষ, আমি ওকে নিয়ে এসেছি। প্রিন্সিপাল বলে, আপনি কি জানেন আপনার এই কাজের কারণে হোস্টেলের কি অবস্থা? আপনি একটাবার কল করে জানাতে পারলেন না? বেদ ক্ষমা চেয়ে বলে, জানার মধ্যে পরিস্থিতি ছিল না। আচ্ছা, আপনি এই মহিলাকে চেনেন? প্রিন্সিপাল বলে, আপনি আপনার স্ত্রীর কথা বলছেন? মীরা প্রিন্সিপালের কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে ইদানিং ওর মানসিক অবস্থা বেশি ভালো না, আপনি টিয়াকে নিয়ে যান, ওর পরীক্ষা আছে। প্রিন্সিপাল বলে, তার দরকার নেই, টিয়াকে সাসপেন্ড করে দিয়েছি। বেদ জিজ্ঞেস করে, কেন? প্রিন্সিপাল বলে, আপনি আমাকে হুমকি দিয়েছিলেন না, এই জন্যই আপনার নামে কমপ্লেন করেছি। আপনি মেয়েকে নিয়ে এসেছেন, এখন আপনার কাছেই রাখুন। বেদ আমতা আমতা করলে মীরা বলে, থামো তুমি। মীরা প্রিন্সিপালের হাত ধরে অনেক অনুরোধ করে টিয়ার সাসপেনশন ক্যান্সেল করায়। টিয়াকে নিয়ে যাওয়ার আগে মীরা টিয়াকে বলে, বাবাকে বাই দিয়ে আসো। টিয়া বাই দিয়ে চলে গেলে বেদ বলে, স্যার, ওই মহিলা কালো জাদু করতে পারে, সবাইকে বশ করে রেখেছে। আমল বিরক্ত হয়ে বলে, আপনি তো বেশ খারাপ মানুষ, আমার মাথা গরম হওয়ার আগে এখান থেকে চলে যান। রাতে বেদ সুইমিং পুলের পাশে বসে ড্রিঙ্কস করছে। মীরা সেখানে আসলে বেদ পাশে বসতে দেয়। বেদ চশমা খুলে অন্যমনস্ক হয়ে তাকালে মীরা জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি হয়তো বেশি স্ট্রেস নিয়ে ফেলছো, আমাদের ডক্টর দেখানো উচিত। বেদ কান্না করা শুরু করলে মীরা বেদকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। যাই হোক না কেন আমরা একসাথে ফেস করব, চিন্তা করো না। এদিকে আমল লেখালেখির কাজ করছে। হঠাৎ দরজায় নক করার শব্দ পেয়ে আমল চমকে যায়। দরজা খুলে বেদকে দেখে অবাক হয়ে যায়। বেদ হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলে আমল জিজ্ঞেস করে, কি হয়েছে? বেদ বলে, জরুরি একটা কথা আছে, একটা রাস্তা পেয়েছি। আমল বসে জিজ্ঞেস করে, এবার বলেন কি হয়েছে? বেদ বলে, পুরো দুনিয়া মিথ্যা বলতে পারে, আমার মেয়েও আমার পক্ষে নেই, কিন্তু সায়েন্স তো কখনো মিথ্যা বলবে না, ডিএনএ টেস্ট করান। আমল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ডিএনএ টেস্ট এত সোজা না, এটা ব্লাড টেস্ট না যে আমরা গেলাম আর হয়ে গেল, অনেক স্যাম্পল লাগে। বেদ পকেট থেকে দুটো জিপার ব্যাগ বের করে বলে, একটাই টিয়া আর আরেকটাই ওই মহিলার চুল আছে। তার মানে মিয়ার সাথে কথা বলার বাহানায় বেদ তার চুল ছিঁড়ে নিয়ে এসেছে। আমল বেদকে বুঝিয়ে বলে, দেখেন, যদি ডিএনএ টেস্ট প্রমাণ হয়ে যায় ওই মহিলা টিয়ার মা না, তাও আদালতে নিজেদের করা টেস্টের রিপোর্ট দিয়ে কিচ্ছু হবে না। বেদ বলে, এসব আমি আদালতের জন্য করছি না, নিজের মনকে শান্ত করার জন্য করছি। আমল জিজ্ঞেস করে, এতদিনে যা প্রমাণ দিল তাতে হয়নি? বেদ বলে, আপনাকে কিভাবে বোঝাবো? আমার মেয়ে থেকে শুরু করে বাসার কুকুর সবাই ওই মহিলার বসে, কিভাবে করছে আমি জানি না, কিন্তু আমার কাছে এটাই শেষ রাস্তা। আমল বলে, যদি সত্যি সেটি আর মা না হয় তাহলে ডিএনএ টেস্ট মিথ্যা বলবে না। বেদ হাত জোর করে বলে, এই শেষবারের মতো আমাকে সাহায্য করুন, এটাই আমার শেষ রাস্তা। সকালে মীরা নাস্তা রেডি করে টেবিলে রাখছে। তখনই বেদ বাড়ি থেকে আসলে মীরা জিজ্ঞেস করে, সারা রাত কোথায় ছিলে? বেদ কিছু না বললে মীরা বলে, খেতে বসো। বেদকে চেয়ার টেনে বসিয়ে বলে, খাবারের সাথে কিসের শত্রুতা? বেদের প্লেটে খাবার দিলে বেদ বলে, কি গ্যারান্টি আছে যে এতে বিষ মিশাওনি? মীরা বলে, তা ঠিক, এক কাজ করি, বলেই বেদের প্লেট থেকে খাবার খায়। এরপর এক চামচ বেদকে দেওয়ার সময় বলে, মরলে আমি আগে মরবো। বেদ চামচটা নিজেই খেয়ে বলে, তোমার নাটক বেশিক্ষণ চলবে না। মীরা হেসে বলে, তোমার যা খুশি করতে পারো। নাস্তা শেষে মীরা বেদের পাশে ওষুধ রেখে বলে, সময় মতো ওষুধটা নিয়ে নিও। বেদ অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের ওষুধ? মীরা বলে, ভুলে গেছো, গত 2 দিন ওষুধ খাওনি, এই জন্য তো আমাকে চিনতে পারছো না। এভাবে চলে তো নিজের নামটাও ভুলে যাবে। বেদ রেগে বলে, এসব নাটক বন্ধ করো, আমি কোনো ওষুধ খাই না। মীরা বলে, পাগলের মতো কথা বলো না, তুমি 2 বছর ধরে এই ওষুধ খাচ্ছ, ওষুধ না নিলে তুমি অস্থির হয়ে রাগে জিনিসপত্র ছুঁড়ে মারো। বেদ রেগে মিয়া দিকে গেলে অদিতি এসে বেদকে সরিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? মীরা বলে, আমি তো শুধু ওর ওষুধের কথা বলছিলাম। বেদ বলে, আমার কোনো সমস্যা নেই, তাহলে কেন খাবো? অদিতি বেদের কাছে এসে বলে, 2 বছর ধরে তোমার চিকিৎসা চলছে। বেদ অতিষ্ঠ হয়ে সেখান থেকে চলে যায়। বাইরে এসে বেদ কাকে যেন কল দিয়ে বলে, আমি আপনার সাথে এখনই দেখা করতে চাই। লোকটা বলে, ঠিকানা তো জানেন, চলে আসেন। বেদ বলে, না, আপনার ঠিকানা থানার খুব কাছেই, আমরা স্টার হিলে দেখা করব। ব্রিজে নিচে এসে বেদ তার পরিচয় দিলে লোকটাও তার পরিচয় দিয়ে বলে, আমি দেবরাজ প্রধান, সব ধরনের গোয়েন্দাগিরির কাজ করি। বেদ বলে, আপনাকে দেখে তো মনে হচ্ছে না, একটা কাজ ছিল, কিন্তু করতে পারবেন কিনা সন্দেহ। দেবরাজ বলে, চেহারা দিয়ে কি করবেন, 100% সাকসেস রেট, শুধু মাঝে মাঝে ওই আমল সাথে খুব বিরক্ত করে। বেদ জিজ্ঞেস করে, আমলের সাথে কি হয়েছে? দেবরাজ বলে, কি আর হবে, আমাদের পর্যন্ত কোনো কেস আসতেই দেয় না, সব নিজেই সলভ করে, তা আপনার সাথে কি হয়েছে? সামনে এক পাথরের উপরে বসে বেদ বলে, আমি আমার স্ত্রীকে খুঁজছি, একটা মেয়ে আমার নকল স্ত্রী সেজে বাসায় উঠেছে, আমল বলেছে সে নিজের মতো করে সমাধান করবে, ওই মহিলা এখন আমার স্ত্রী হয়ে আমার বাসায় থাকছে, এই তথ্য পঞ্চগণের বাইরে গেলে আমার ক্যারিয়ার শেষ। দেবরাজ জিজ্ঞেস করে, আপনি কি শিওর যে সে আপনার স্ত্রী না? বেদ চোখ বড় বড় করে তাকালে দেবরাজ ভয়ে ভয়ে বলে, না, এমনি জিজ্ঞেস করছিলাম, তা আপনি 1 লাখ দিতে পারবেন তো? এখন 50,000 পাঠিয়ে দেন, আর একটা ছবি পাঠাবেন যেন ওই মহিলার উপর নজর রাখতে পারি। বেদ বলে, ঠিক আছে, কিন্তু যা করবেন সাবধানে, ওই মহিলা কিন্তু অনেক চালাক। দেবরাজ
বলে ওই মহিলা নিশ্চয়ই আপনার স্ত্রীকে কিডন্যাপ করে নিজে আপনার স্ত্রী সেজেছে। আমাদের কাজ হলো সে কে এবং কোথা থেকে এসেছে এটা জানতে হবে। সে নিজেই আপনার স্ত্রীকে কোথায় রেখেছে জানিয়ে দিবে। আচ্ছা, আপনি কি তার জিনিসপত্র তল্লাশি করেছেন? বেদ বলে না, তা তো করিনি। বাসায় এসে ঢুকতেই একজন বেদকে হাই দিলে বেদ অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি কে? মহিলাটি বলে আমি তোমার ডক্টর একতা নিগাম, গত 2 বছর তোমার ট্রিটমেন্ট করছি। বেদ জিজ্ঞেস করে কিসের ট্রিটমেন্ট? একতা বলে তুমি মানসিক ডিপ্রেশনে ছিলে। বেদ রেগে বলে কি পাগলের মতো কথা বলছেন? একতা বেদকে বলে জানি তুমি ওষুধ নেওয়া বন্ধ করেছো, তাই এমন হচ্ছে। বেদ বলে মানসিক সমস্যা মানে কি? চিকিৎসা তো দূরের কথা, আমি আপনাকে জীবনের প্রথমবার দেখছি, আর আপনি যদি ডক্টর হয়েই থাকেন তাহলে এই মহিলা থেকে দূরে থাকুন। নিগাম বলে তোমার এসব ব্যবহারের জন্যই টিয়াকে বোর্ডিং স্কুলে পাঠাতে হয়েছে। এখন ওষুধ না নিলে পরবর্তীতে আরো খারাপ অবস্থা হবে। বেদ বলে টিয়াকে আমার জন্য না, মীরা জেদের কারণে পাঠাতে হয়েছিল। মীরা বলে সত্যিই পাগল হয়ে গেছো। বেদ বলে এখনো হয়নি, কিন্তু তোমার প্ল্যান ভালোই ছিল। নিগাম আর মীরা কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। দুজন চলে গেলে বেদ রুমে এসে মীরা জিনিসপত্র খোঁজাখুঁজি শুরু করে। অপরদিকে দেবরাজ মীরাকে ফলো করতে থাকে। পুরো রুম খুঁজে কিছু না পেয়ে হঠাৎ কি মনে করে বেদ ক্যাবিনেট থেকে মীরার ডায়েরি খোলে। তাতে বেশ কিছু কোড লেখা। বেদ কিছু বুঝতে না পেরে ছবি তুলে নেয়। রাতে কোডগুলো নেটে সার্চ করে দেখছে, কিন্তু তেমন কোনো তথ্যই পায় না। দেবরাজ কল করে বলে সুখবর আছে। বেদ জিজ্ঞেস করে কি? দেবরাজ বলে দুপুর থেকে তার পিছু করছি। বাসা থেকে বেরিয়ে ডক্টর নিগামের ওখানেই ছিল। এরপর বেরিয়ে কার সাথে ফোনে কথা বলে প্রিয় ক্যাফেতে চলে আসে। বেদ বলে ওটা তো অদিতির ক্যাফে। দেবরাজ বলে হ্যাঁ। ভেতরে গিয়ে কফি অর্ডার করে। কফি আসে দেখি ট্রেতে শুধু কফি না, বরং পেন ড্রাইভও ছিল। সেই পেন ড্রাইভ নিয়ে কিছুক্ষণ কাজ করার পরে পেন ড্রাইভটা আবারও অদিতিকে দিয়ে চলে যায়। বেদ জিজ্ঞেস করে ওই পেন ড্রাইভে কি আছে যে বাসায় চেক করলো না? দেবরাজ বলে চিন্তা করবেন না, বের করে ফেলবো। পরদিন সকালে ভেদ উঠে স্বাভাবিকভাবেই নাস্তা করতে বসলে মীরা অবাক হয়ে জিজ্ঞেস করে কি ব্যাপার, সব ঠিক হয়েছে? খেতে খেতে বেদ বলে টিয়াকে কল দাও তো, আমার ফোনে চার্জ নেই। মীরা ফোন হাতে নিলেই বেদ বলে হোস্টেলের ল্যান্ডলাইনে দিও তো, এখনো স্কুলে যায়নি। মীরা কিছুটা চিন্তা করতে লাগলে বেদ বলে কি হলো, নম্বর ভুলে গেছো? মীরা হেসে বলে না না, ভুলবো কেন। একটা নম্বরে কল দিয়ে বলে টিয়াকে ফোন দিতে। সাথে সাথেই বেদ ফোন কেড়ে নিয়ে সোফায় বসে বলে কফি বানাও। টিয়ার সাথে কথা বলতে বলতে বেদ ল্যাপটপে মীরার হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নেয়। মীরা কফি নিয়ে আসলে বেদ কল কেটে ল্যাপটপও বন্ধ করে দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মীরাকে বলে দুপুরে রাজমা চাল রান্না করবে। মীরা ওকে বলে ফোন নিয়ে হাঁটতে হাঁটতে কি যেন চিন্তা করে। এরপর কোড ল্যাঙ্গুয়েজে লেখে আজকে আসছো তো। বেদ ল্যাপটপে মেসেজটা দেখে। সন্ধ্যার আগে বেদ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠে মীরা রুমের দরজার আড়াল থেকে উকি মেরে দেখে মীরা সেই ডায়েরি বের করে কি যেন করছে। বেদ বাইরে এসে দেবরাজকে কল দিয়ে বলে আজকে আবার অদিতির ক্যাফেতে যাবে। দেবরাজ অদিতির ক্যাফেতে গিয়ে অপেক্ষা করছে। বেদ কল দিয়ে বলে যেভাবেই হোক পেন ড্রাইভটা চাই। তখনই মীরাকে আসতে দেখে দেবরাজ কল কেটে দেয়। দেবরাজ মীরাকে দেখছে, এই বিষয়টা মীরাও খেয়াল করে, কিন্তু কিছুই বলে না। মীরা অদিতির ল্যাপটপ নিয়ে দেবরাজের পাশে টেবিলেই বসে। দেবরাজ মীরার ল্যাপটপ দেখে বোঝার চেষ্টা করে যে মীরা কি করছে। ওয়েটার এসে মীরাকে কফি দেয়, কিন্তু আজকে আর কালকের মতো পেন ড্রাইভ নেই। মীরা স্ক্রিনে দেখে দেবরাজ তার দিকেই তাকিয়ে আছে। পেছনে ফিরলেই দেবরাজ বোকার মতো একটা হাসি দিয়ে বলে আমি বিজয়। মীরা বলে আমি মীরা, আপনি মনে হয় কালকে এসেছিলেন। আপনি কি এখানে স্থানীয়? আগে কখনো দেখিনি তো। দেবরাজ বলে পাশের চার্চ স্ট্রিটেই থাকি। মীরা বলে ওখানে তো আমার স্কুল, তা আপনি কি করেন? দেবরাজ বলে উকিল। মীরা বলে আমার স্বামীও উকিল, বেদ খান্না, চেনেন? তখনই ওয়েটার কফি নিয়ে আসে আর মীরা কথা না বাড়িয়ে অদিতির কাছে যায়। দেবরাজ বেদের কল রিসিভ করে বলে আপনি ঠিকই বলেছিলেন, এই মহিলা অনেক চালাক। আজ পেন ড্রাইভে কাজ করেনি। বেদ বলে হ্যাঁ, সেই জন্যই তো কল দিয়েছি, ওর মেসেজ পড়েছি, তাতে বলেছে যাওয়ার সময় পেন ড্রাইভটা নেবে। দেবরাজ মীরার থেকে তাকিয়ে বলে কিন্তু আমি তো কোনো পেন ড্রাইভ দেখতে পেলাম না। তখনই অদিতি মীরাকে পেন ড্রাইভ দিলে মীরা সেটা নিয়ে তার ব্যাগে রাখে। অদিতি থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় দেখে সেখানে তার ব্যাগ নেই। অদিতি আর মীরা অবাক হয়ে ভাবে চোখের পলকে ব্যাগটা কোথায় গেল। আসলে দেবরাজ মীরার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। বেদ আর দেবরাজ বেদের গাড়িতে করে নির্জন এক রাস্তায় এসে দাঁড়ায়। বেদ দেবরাজকে বলে আপনাকে শুধু পেন ড্রাইভের কথাই বলেছিলাম, আপনি পুরো ব্যাগ নিয়ে চলে আসলেন। দেবরাজ বলে যেমন পরিস্থিতি তেমন কাজ, আপনি পেন ড্রাইভটা বের করেন। বেদ ব্যাগ থেকে পেন ড্রাইভ বের করলে দেবরাজ ল্যাপটপ ওপেন করে। পেন ড্রাইভ দিলে দেখা যায় তাতে পাসওয়ার্ড দেওয়া। বেদ বলে আমার কাছে হয়তো পাসওয়ার্ড আছে। ফোন বের করে একটা কোড টাইপ করতে বলে। সেই কোডে পেন ড্রাইভটা ওপেনও হয়ে যায়, কিন্তু কোনো ফোল্ডার ওপেন করতে গেলে আবারও পাসওয়ার্ড চায়। দেবরাজ বলে এটা ইনক্রিপ্টেড, রোজ নতুন নতুন পাসওয়ার্ড চেঞ্জ হয়। বেদ বলে একজন আছে যে আমাকে সাহায্য করতে পারবে, কিন্তু করবে কিনা জানি না। বেদ আসলে আমলের কথাই বলছে, তাই তাড়াতাড়ি থানায় আসে। আমলের সামনে একজন বসে আছে। বেদ সেটা খেয়াল না করেই বলে একটা কাজ ছিল, আপনি ব্যস্ত না থাকলে কথা বলতাম। আমল বলে আসেন আসেন, ম্যাডামও এসেছে, তার ব্যাগ নাকি চুরি হয়ে গেছে। বেদ বেশ ঘাবড়ে গেলেও নিজেকে স্বাভাবিক রাখে। আমল বলে পঞ্চগিনীতে এমন দিনও দেখতে হলো, আগে তো টুরিস্টের সাথে এমন হতো, এখন
এখন স্থানীয়দের সাথেও হচ্ছে। বেদ জিজ্ঞেস করে ব্যাগে গুরুত্বপূর্ণ কিছু ছিল? মীরা বলে না, তেমন কিছু না, আইডি কার্ড, ক্যাশ আর একটা পেন ড্রাইভ। বেদ জিজ্ঞেস করে আগে তো কখনো দেখেনি, পেন ড্রাইভ রাখো? মীরা বলে কাজের অনেক ডকুমেন্টস রাখা ছিল। আমল জিজ্ঞেস করে আপনি কি চোরকে দেখেছেন? মীরা বলে হ্যাঁ, আমার সামনেই বসা ছিল, সে নিজেকে বিজয় সেগাল নামের একজন উকিল বলছিল। আমল বেদকে জিজ্ঞেস করে আপনি চেনেন? বেদ বলে উকিল হলে কি সে চুরি করতো? আমল কনস্টেবলকে ডেকে মীরাকে বলে আপনি বিস্তারিত লিখে কমপ্লেন লেখেন। মীরা কমপ্লেন লিখতে গেলে বেদ আমলকে বাইরে এনে বলে ওই মহিলা নাটক করছে, ওকে বিশ্বাস করবেন না। আমল অদৃষ্ট হয়ে বলে প্লিজ আবার টেপ রেকর্ডার অন করবেন না তো। বেদ পকেট থেকে পেন ড্রাইভ বের করে বলে এটা ওপেন করতে আপনার সাহায্য দরকার। আমল অবাক হয়ে বেদকে জিজ্ঞেস করে এসব কি চলছে? আপনার স্ত্রী বলছে তার ব্যাগ চুরি হয়ে গেছে, তাতে পেন ড্রাইভ ছিল, আর আপনি এখন এই পেন ড্রাইভ নিয়ে এসেছেন? বেদ বলে যেমন পরিস্থিতি তেমন কাজ, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আমল জিজ্ঞেস করে এই কাজ কিভাবে করলেন? বেদ বলে একটা প্রাইভেট ডিটেকটিভ হায়ার করেছিলাম। আমল রেগে বলে আমরা কি মরে গেছি, আমাদের উপর বিশ্বাস নেই? বেদ বলে তা কি করবো, গতবার আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন, ওই মহিলা বাসায় ডক্টর নিয়ে এসেছিল, আমাকে পাগল প্রমাণ করতে চায়। আমি শিওর ও পেন ড্রাইভ নিয়ে এত চিন্তিত, মানে অবশ্যই এতে কিছু আছে। আমল বলে যদি এমনই হয়ে থাকে তাহলে চলেন ম্যাডামকে বলে দেখি। বেদ বলে না না, ও সব ডেটা নষ্ট করতে পারে। আমল বলে ভয় পাবেন না, আমি সামনেই থাকবো। ভেতরে এসে আমল আইটি অফিসারকে পেন ড্রাইভ দিলে মীরা উঠে এসে আমলকে বলে আমার পেন ড্রাইভে তো এমনই দেখতে। আমল বলে এটা আপনারই। মীরা খুশি হয়ে বলে এত তাড়াতাড়ি আপনারা কিভাবে আমার ব্যাগ খুঁজে বের করলেন? আমল বলে সেই গল্প পরে বলছি। অফিসার বলে এটা তো পাসওয়ার্ড দেওয়া, কিন্তু সমস্যা নেই, আমি ওপেন করতে পারবো। মীরা বলে এটা আমার ব্যক্তিগত ইনফরমেশন। আমল বলে হ্যাঁ জানি, কিন্তু দেখতে হবে। অফিসার অনেকবার চেষ্টা করার পরে বলে পেন ড্রাইভটা করাপ্টেড হয়ে আছে, দেখছি কি করা যায়। কিছুক্ষণ পর আবার বলে আরে ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। বেদ অস্থির হয়ে বলে কিভাবে ডিলিট হলো, ভালো করে দেখো। মীরা বলে সমস্যা নেই, আমার কাছে ব্যাকআপ আছে। বেদ এবার রেগে বলে সাইবার সিকিউরিটিতে কি কাজ করেন, একটা সামান্য পেন ড্রাইভও ওপেন করতে পারছেন না? ওর বিপক্ষে এটাই আমার শেষ প্রমাণ। মীরা অবাক হলেও বেদকে শান্ত করার চেষ্টা করে। অফিসার বলে চেষ্টা করতে পারি, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। মীরা বেদকে সাইডে নিয়ে এসে বলে তুমি ওষুধ খাওয়া শুরু করো, দিন দিন তোমার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। বেদ মীরাকে পাত্তা না দিয়ে আমলের কাছে এসে বলে ও মিথ্যা বলছে, আমি হাইকোর্টের উকিল, কত হাই প্রোফাইল কেস আর বড় বড় আইপিসি সেকশন না জানি কতকে হ্যান্ডেল করতে হয় আমাকে, আর এই মহিলা আমাকে পাগল বানাচ্ছে। আমল পড়েছে মহাবিপদে, কে সত্য বলছে কে মিথ্যা বলছে বুঝে উঠতে পারে না। মীরা বলে এমন কিছুই না, বেদ তার পোশাককে অনেক ভালোবাসে, সবসময় ভয় থাকে তার রোগের কথা বাইরে আসলে ক্যারিয়ারের সমস্যা হতে পারে। বেদ বলে এই মেয়ে মিথ্যা বলছে। আমল বলে আপনি তো আমাকে বলেছিলেন আপনার স্ত্রী ঘটনা বাইরে জানাজানি হলে আপনার ক্যারিয়ার নষ্ট হতে পারে। বেদ বলে আপনি ওর কথায় কান দিবেন না। মীরা বলে তাহলে তুমি টেস্ট করাচ্ছ না কেন, সব ক্লিয়ার হয়ে যাবে। বেদ অতিষ্ঠ হয়ে নিজেকে বলে কোথায় ফেসে গেলাম। আমল বেদকে বলে আপনার টেস্ট করাতে সমস্যা কি, একবার টেস্ট করান তাহলে আমিও বিশ্বাস করতে পারবো যে আপনি মিথ্যা বলছেন না, আপনার উপর থেকেও এই সমস্যা সরে যাবে। বেদ আমলের কথায় টেস্ট করাতে রাজি হয়। থানা থেকে বের হওয়ার সময় বেদ অদিতিকে কল দিয়ে বলে একটা বিষয় জানার আছে, তোমার পা ধরি সত্যি বলবে, ওই মহিলা কেন রোজ তোমার ক্যাফেতে যায়, ওই পেন ড্রাইভে কি আছে? অদিতি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে তুমি কিভাবে পেন ড্রাইভের কথা জানলে? বেদ বলে সেটা গুরুত্বপূর্ণ না, ওই পেন ড্রাইভে কি আছে সেটা গুরুত্বপূর্ণ। অদিতি বলে পেন ড্রাইভে মীরার কাজের সব ডকুমেন্টস আছে, বাসায় দিনে যা চলছে তাতে মীরা অনেক ডিস্টার্ব থাকে, তাই শান্তিতে কাজ করতে এখানে আসে। আর সত্যি বলতে আমিও জানি না ওই পেন ড্রাইভে কি আছে। বেদ বলে মিথ্যা বলছো কেন? আমি জানি রোজ তুমি ওকে পাসওয়ার্ড পাঠাও, তাও আবার অপরিচিত এক নম্বর থেকে। অদিতি বলে তুমি বেশি মাথা ঘামাচ্ছ, এমন কিছুই না। দেবরাজ বেদকে কল দিয়ে বলে আমার মনে একটা সন্দেহ জেগেছে, আমার এক লোক গোপন একটা জায়গার সন্ধান দিয়েছে, সেখানে গেলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমি ওই জায়গায় যাচ্ছি, কিছু জানতে পারলে আপনাকে জানাবো। বেদ পরের দিন হাসপাতালে গিয়ে টেস্ট করায়। এমআইআর রুম থেকে বের হয়ে ডক্টরের রুমে গেলে ডক্টর বলে এটা হাসপাতালের পলিসি, আমরা যাদের টেস্ট করাই এটা খুবই কনফিডেন্সিয়াল রাখি, রিপোর্ট কি বাসা পাঠাবো নাকি আপনি এখানে এসে নিয়ে যাবেন? বেদ বলে আমি এসেই নিয়ে যাব। বেদ টয়লেটে গিয়েও আবার পিছনে ফিরে জিজ্ঞেস করে আপনার কি মনে হয় সত্যি আমার মাথায় সমস্যা আছে? ডক্টর বেদকে বসতে বললে বেদ চেয়ার টেনে বসে ডক্টর বলে দেখো তোমার মাথায় যেসব লক্ষণ দেখা যাচ্ছে তাতে সত্যি বিষয়টা কিছুটা চিন্তার, তবে রিপোর্ট না আসা পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। রিপোর্ট যদি পজিটিভ আসে তাহলে তোমাকে হাসপাতালে ভর্তি করতে হবে। বেদ ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে মানে মেন্টাল অ্যাসাইলাম? ডক্টর বলে হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, রিপোর্ট নেগেটিভও আসতে পারে। বেদ মন খারাপ করে বলে পজিটিভ হলে? ডক্টর বলে তাহলে অ্যাসাইলামে ভর্তি হতেই হবে। বেদ আর কিছু না বলেই চলে যায়। গাড়ি চালানোর সময় বেদ চিন্তা করে তার আশেপাশের সবাই তাকে পাগল বলছে আর সময় মতো ওষুধ খাওয়ার কথা বলছে। মীরা ছদ্মবেশ নেওয়া মহিলা অদিতি, পুলিশ, ডক্টর সবাই ওই মহিলার সাথে জড়িত। রিপোর্ট পজিটিভ আসায় দুই ওয়ার্ড বয় ভেদকে ধরে নিয়ে যাচ্ছে আর
টিয়া বাবা বাবা বলে ডাকতে ডাকতে বাইরে আসে, কিন্তু ভেদের সাথে তার আর দেখা হয় না। এসব উল্টাপাল্টা চিন্তা করতে করতেই বেদ গাড়ির ব্রেক চাপ দেয়। ছদ্মবেশী নারীর সত্য সবার সামনে আনতে গিয়ে বেদ নিজেই ফেসে গেছে ষড়যন্ত্রের এক বিশাল গোলক ধাঁধায়। এখন কিভাবে বেদ এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করবে, গার্ডেনে বসে সেটাই ভাবছিল। ঠিক তখনই মীরা কফি নিয়ে আসা দেখে বেদ রেগে সেখান থেকে উঠে চলে যেতে চায়। পেছন থেকে মীরা বলে, আমার কিছু জরুরি কথা আছে। বেদের ইচ্ছা না থাকা সত্ত্বেও বলে, বলতে পারো। মীরা বলে, তোমাকে আমি আর এই অবস্থায় দেখতে পারছি না। তুমি তো বুঝতেও পারছো না তোমার একটা মানসিক সমস্যা হয়েছে, তোমার উচিত তা চিকিৎসা করানো। তুমি সেটাও মানতে চাচ্ছ না। কত স্বপ্ন ছিল আমাদের, সব অপূর্ণ থেকে গেল, সব অপূর্ণ থেকে গেল। টিয়ার বিয়ে দিয়ে আমরা পুরো দুনিয়া ঘুরে বেড়াবো, একসাথে বুড়ো বুড়ি হব, অথচ এখন তোমাকে দেখে মনে হয় তোমার এসবের ইচ্ছাই নেই। বেদ বলে, ইচ্ছা তো আছে, তবে সেটা আমার মীরার সাথে নাকি তোমার সাথে, যার সাথে আমার কোনো সম্পর্ক তো দূর, যার নামটাও আমি জানি না। মীরা কাপা কাপা গলায় বলে, পুরো দুনিয়া আমাকে মীরা খান্না হিসাবে চেনে, শুধুমাত্র তোমারই আমাকে মীরা মানতে সমস্যা। বেদ বলে, আমার জীবনে শুধু তুমি একমাত্র সমস্যা। মীরা বেশ শান্ত গলায় বলে, ঠিক আছে, এই সমস্যা নিজেই তোমার জীবন থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। আমি তোমার থেকে ডিভোর্স চাই। বেদ টিটকারি করে হাসতে হাসতে বলে, যার সাথে বিয়েই হয়নি তার সাথে আবার ডিভোর্স? যাই হোক, এই বাহানায় তুমি তো আমার বাসা থেকে বিদায় হবে, আর আমি শান্তি মতো আমার আসল স্ত্রীকে খুঁজতে পারবো। এখন এখান থেকে যেতে পারো। মীরা হতবাক হয়ে তাকিয়ে থাকে। সেই ডিভোর্সের মতো এত বড় সিদ্ধান্ত জানানোর পরও বেদ এখনো সেই একই গান গেয়ে যাচ্ছে। তাই কষ্টে আর রাগে সেখান থেকে চলে যায়। তখনই দেবরাজ বেদকে কল দিয়ে বলে, আপনার বাসায় থাকা ওই ছদ্মবেশী মহিলার বিষয়ে একটা খবর পেয়েছি। ওই মহিলার নাকি 2 বছর আগে বিয়ে হয়েছে। আমি সব প্রমাণ সংগ্রহ করেছি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, টিয়াকে নিয়ে কি যেন বলতে বলতে নেটওয়ার্ক কেটে যায়। বেদ অনেক খুশি হয়ে বলে, এবার যেন কোনো সমস্যা না হয়, খেয়াল রাখবে। তুমি তাড়াতাড়ি স্টার হিলে আসো, ওখানে আমরা বাকি কথা বলবো। বেদ অনেক খুশি, সে আজ প্রমাণ করেই ছাড়বে নকল মেয়াছে যে আসা মহিলাটা কত বড় ভণ্ড। তখনই ক্লিনিক থেকে ডক্টর নিগম কল দিয়ে বলে, আপনার রিপোর্ট চলে এসেছে, আপনার এখানে আসাটা খুবই গুরুত্বপূর্ণ, আর হ্যাঁ, সাথে কাউকে নিয়ে আসবেন। বেদ বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কাউকে সাথে কেন আনতে হবে? ডক্টর বলে, আপনি আগে আসুন, তারপর সব বুঝিয়ে বলছি। কিছুক্ষণ পরেই বেদ ইন্সপেক্টর আমলকে নিয়ে নিগামের কাছে আসলে নিগাম বলে, আপনার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আপনার আসলে IDE ম্যানিয়া রোগ হয়েছে। এই রোগে আপনার হঠাৎ হঠাৎ অ্যাটাক হতে পারে। আপনি হঠাৎ রেগে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। তাই আপনার এখনই হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া ভালো। বেদ অবাক হয়ে বলে, আমি তো একদম সুস্থ, আমার কখনোই কোনো মানসিক সমস্যা হয়নি। নিগাম বেশ শান্তভাবে বলে, এই রোগের সব রোগীরই এমনই মনে হয় যে সে পুরোপুরি সুস্থ। আপনার এখন 24 ঘন্টা ডক্টরের অবজারভেশনে থাকতে হবে, না হলে আপনি আরো অসুস্থ হয়ে যাবেন আর নিজের পরিবারের কারোর ক্ষতি করে ফেলবেন। বিশ্বাস না হলে এই দেখুন রিপোর্ট। আপনার উচিত 48 ঘন্টার মধ্যে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হওয়া। বেদ বেশ চিন্তায় পড়ে যায়। রাতে কেউ কলিং বেল দিতেই বেদ দরজা খুললে এক লোক বলে, আমি বিনেশ, মীরা ম্যাডামের উকিল। ম্যাডাম আসলে মিউচুয়াল মানে উভয়ের সম্মতিতে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে। আপনি ফাইল একবার দেখে কনফার্ম করলে বাকি কাজ এগোবে। বেদ নিজেও একজন উকিল, তাই সে দলিলে লেখা সবগুলো ক্লজ মনোযোগ দিয়ে পড়ে বলে, বাহ, কোনো অ্যালিমনি চাইনি, তবে এটা কি ওই মহিলা টিয়ার ফুল কাস্টাডি নেবে? মীরার উকিল বলে, মীরা আমাকে আপনার মেডিকেল রিপোর্ট দেখিয়েছে। মীরার কাছে আপনার বিরুদ্ধে সকল প্রমাণ আছে, ডকুমেন্টস আছে। তাছাড়াও আপনি টিয়াকে তার স্কুল থেকে জোর করে তুলে এনেছিলেন। তাই এটা প্রমাণ করা কোনো ব্যাপার না যে আপনি অতিরিক্ত চিন্তায় মানসিক রোগী হয়ে গেছেন আর টিয়া আপনার সাথে নিরাপদ না। বেদ প্রচুর রেগে কাউকে কল দিয়ে থাকে। সে কল রিসিভ না করলে উকিলকে বলে, আপনি এখন আসতে পারেন, আমাকে জরুরি কাজে এক জায়গায় যেতে হবে। বাইরে এক মহিলা আমার মেয়ের কাছে কিভাবে পায় আমিও দেখবো। বলে গাড়ি নিয়ে সোজা টিয়ার স্কুলে এসে গার্ডকে বলে, তাড়াতাড়ি টিয়াকে ডেকে দেন, বলবেন ওর বাবা এসেছে। গার্ড টিয়াকে ডাকতে গেলে বেদ আমলকে কল দিয়ে জিজ্ঞেস করে, ডিএনএ রিপোর্ট কি এসেছে? আমল মজা করে বলে, এটা কি সিনেমা নাকি যে সকালে দিবেন আর সন্ধ্যায় রিপোর্ট চলে আসবে? 4 থেকে 5 দিন সময় তো অবশ্যই লাগবে। বেদ কল কাটতে গার্ড এসে জানায় টিয়া হোস্টেলে নেই। বেদ প্রচুর রেগে বলে, আমার মেয়ে কোথায়? এখনই আমার মেয়েকে এনে দাও। ইয়ার কি পেয়েছো নাকি তোমরা? বাইরে তো চিৎকার চেঁচামেচি শুনে ওয়ার্ডেন এসে বেদকে জিজ্ঞেস করে, এত চিৎকার চেঁচামেচি কেন করছেন? বেদ রেগে বলে, আমার মেয়ে হোস্টেলে নেই। কোথায় সে? ওয়ার্ডেন বলে, কেন, ওর মাকে নিয়ে গেছে। এখন মা নিতে আসলে বাচ্চাকে কিভাবে আটকাবো? বেদ বুঝে যায় তার বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র চলছে, তাই দ্রুত গাড়িতে ওঠে। হোস্টেলের গার্ড বেদের দিকে কেমন ভাবে যেন তাকায়। বেদ তাড়াতাড়ি ওর দিকে কল দিয়ে জিজ্ঞেস করে, টিয়া কি তোমার কাছে গেছে? অথবা ওই মহিলা তোমাকে কোনো মেসেজ বা কল দিয়েছে? অদিতি অবাক হয়ে বলে, না, কিন্তু কি হয়েছে আগে বলবেন তো। বেদ কাপা কাপা গলায় বলে, টিয়াকে পাওয়া যাচ্ছে না। ওই মহিলা নাকি টিয়াকে
হোস্টেল থেকে নিয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাসায় আসো। বেদ দ্রুত বাসায় ফিরে সারা ঘরে টিয়াকে খুঁজতে থাকে। ড্রয়িং রুমে আসতেই দেখে টিয়ার পুতুল পড়ে আছে। দ্রুত উপরে বেডরুমে এসে দেখে মীরা ব্যাগ গোছাচ্ছে। পাশেই টিয়া পুতুল হাতে চুপ করে বসে আছে। বেদ প্রচুর রেগে মীরাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে। মীরা বলে আমি টিয়াকে নিয়ে এই বাসা ছেড়ে চলে যাব, কয়েকদিন পর আমরা দেশের বাইরে চলে যাব। বেদ রেগে বলে তোমার যেখানে খুশি যাও, খবরদার আমার মেয়েকে নেওয়ার কথা ভুলেও মনে আনবে না। মীরা প্রচুর রেগে বলে তোমার মেয়ে 9 মাস ওকে পেটে রেখেছি আমি, ও আমার সন্তান, বুঝেছো? তাই আমাদের থেকে দূরে থাকো। আর তুমি তো উকিল, এটুকু তো ভালো করে জানো মানসিকভাবে অসুস্থ কোনো মানুষকে কোর্ট কখনোই বাচ্চার কাছারি দিবে না। বেদ প্রচুর রেগে মীরাকে চড় মারতে গিয়েও নিজেকে বহু কষ্টে আটকায়। মীরা উল্টা রেগে বলে তুমি থামলে কেন, মারো মারো আমাকে। টিয়াও এসব দেখো। বেদের হঠাৎ টিয়ার কথা মনে হতেই টিয়ার কাছে এসে বলে টিয়া, বাবা তোমাকে কথা দিয়েছিল না তোমাকে হোস্টেল থেকে বের করে বাসায় আনবে, একসাথে সুইমিং করাবে, বাবা না তোমার ফেভারিট, তাহলে তুমি কার সাথে থাকবে? মীরাও রেগে বলে হ্যাঁ টিয়া বলো তুমি কার সাথে থাকবে। বাবার এমন আচরণে টিয়া বেশ ভরকে আছে, তাই দৌড়ে মীরার কোলের মধ্যে মুখ লুকিয়ে বলে আমি মায়ের কাছে থাকবো। মীরা বলে মা তোমাকে কথা দিচ্ছি তুমি আমার সাথেই থাকবে। এরপর রেগে বেদকে বলে শুনেছো, এবার বের হও এখান থেকে, আমার অনেক কাজ বাকি। বেদ এসব আর কোনোভাবেই মানতে পারছে না, আর টিয়া তার থেকে দূর হয়ে যাবে সে কথা ভাবলেও তার বুক কেঁপে ওঠে। তাই রেগে মীরাকে বলে সবাইকে এটাই প্রমাণ করতে চাও যে আমি পাগল তাই না? বলেই বিছানার উপর থেকে সব ব্যাগ ফেলে দিয়ে বলে নাও আমি প্রমাণ করে দিচ্ছি আমি পাগল, এবার খুশি? বলেই সব ছেড়ে ছেড়ে নিচে ফেলতে ফেলতে হঠাৎ রুম থেকে বের হয়েই দরজার বাইরে থেকে লক করে দেয়। বেদের এমন আচরণ দেখে মীরা আর টিয়া অনেক ঘাবড়ে যায়। মীরা তাড়াতাড়ি আমলকে কল করে জানাতেই আমল দ্রুত বেদের বাসা থেকে রওনা দেয়। আমল দেবরাজকে বারবার কল করেই যাচ্ছে, কিন্তু গতকাল কথা হওয়ার পর থেকেই তার আর কোনো খোঁজ নেই। আমল আর অদিতি দৌড়ে বাসায় এসে দরজা ধাক্কাতে থাকে। বেদ তখনও দেবরাজকে ফোনে ট্রাই করেই যাচ্ছে, কেউ দরজা খুলছে না দেখে অদিতি বলে বাসার পিছনে দিকে দরজা আছে, তাড়াতাড়ি সেখানে চলেন। অদিতি দরজা খুলে ভেতরে ঢুকতেই বেদ ভয়ে কাঁপতে থাকে। আমল তাড়াতাড়ি বেদকে ধরে বলে আপনাকে এখনই আমাদের সাথে যেতে হবে। মীরা কল দিয়ে বলেছে আপনি নাকি তাকে মেরে দরজা লক করে রেখেছেন। দেব বারবার বোঝানোর চেষ্টা করে মীরা সবাইকে বোকা বানাচ্ছে, কিন্তু এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কেউ আর বেদকে বিশ্বাস করে না। বেদ অসহায়ের মতো টিয়ার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কে শোনে কার কথা? আমল আর রবি টানতে টানতে তাকে থানায় নিয়ে আসে। বেদ বলে আমাকে দয়া করে বাসায় যেতে দিন, ওই মহিলা আমার মেয়ের কোনো ক্ষতি করে ফেলবে। আমল প্রচুর রেগে বলে কোনো সমস্যা থাকলে আমাকে এসে বলতেন, এসব করার কি দরকার ছিল? বেদ রেগে বলে এতদিন ধরে তো আপনাকেই বলেই যাচ্ছি, আপনি আমার কোনো কথাকে পাত্তাই দিচ্ছেন না। আমল রেগে বলে আপনার একটা কথারও প্রমাণ নেই, তাহলে আমি কাকে বিশ্বাস করব? বেদ কি যেন ভেবে বলে প্রমাণ লাগবে তাই তো, আমি আপনাকে এমন এক প্রমাণ দিব যে ওই ভণ্ড মহিলার সব সত্য ফাঁস হয়ে যাবে। ডিটেকটিভ দেবরাজ তার কাছে ওই নকল মীরার বিরুদ্ধে সলিড এভিডেন্স আছে। রাম বলে দেবরাজ যে রাস্তার পাশে বসে মানুষের কুণ্ডলি মিলায় সে তো গতকাল থেকে মিসিং। দেবরাজের ভাই এসে মিসিং রিপোর্ট লিখিয়ে গেছে। বেদ এবার আর সহ্য করতে না পেরে অসহায়ের মতো কান্না করতে করতে আফসোস করতে থাকে। তার কাছে প্রমাণ হিসাবে ওই একজনই ছিল, এখন সে কিভাবে প্রমাণ করবে যে সে নির্দোষ? বেদের হঠাৎ কি মনে হতেই আমলের কাছে কাকতি মিনতি করে বলে আমাকে শুধুমাত্র 1 ঘন্টার জন্য বাসায় যেতে দিন, না হলে ওই ভণ্ড মহিলা আমার মেয়েকে নিয়ে চলে যাবে। আমল বলে আপনি যে অপরাধ করেছেন তার নাম নারী নির্যাতন, তার নাম নারী নির্যাতন, তারপরও আমরা আপনাকে ছাড়লে আমাদের চাকরি নিয়ে টানাটানি হবে। বেদ প্রচুর রেগে বলে কিসের নারী নির্যাতন? ওই মহিলা এতদিন আপনাদের যা বলেছে যে প্রমাণ দেখিয়েছে তার সব মিথ্যা। আরে ও তো আমার স্ত্রী না, ও মীরা না, আর কোনোভাবেই মীরা হতেই পারে না। আমল অবাক হয়ে জিজ্ঞেস করে কেন? ও মীরা কেন হতে পারে না? বেদ আমতা আমতা করতে থাকলে আমল ধমক দিয়ে বলে কি হয়েছে তাড়াতাড়ি বলুন। তখনই মীরা অদিতিকে নিয়ে থানায় আসে। বেদ বলে ওই মহিলা মীরা হতেই পারে না, কারণ আসল মীরা তো বহু আগেই মারা গেছে, তাকে আমি এই 2 হাত দিয়ে মেরেছি। বোন আর এই দুনিয়াতে নেই জানতে পেরে অদিতির পায়ের নিচ থেকে মাটির সরে যাওয়ার মতো অবস্থা হয়। নকল মীরা তাকে কোন রকমে সামলে রাখে। বেদ অসহায়ের মতো কান্না করতে করতে বলে আমার এই পাপী হাত দিয়ে আমি মীরাকে খুন করেছি। সেদিন দিল্লি থেকে বাসায় ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। বাসায় ঢুকেই দেখি মীরা পুরো ঘর খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সেদিন মীরাকে খুব খুশি খুশি লাগছিল, আর ও খুব সুন্দর করে সেজেছিল। কেক কাটার পর আমাদের দুজনে টিয়ার হোস্টেলে যাওয়ার কথা ছিল। বেদ মীরার সাথে ড্রিঙ্কস করতে করতে বলে জানো আজ আমি আশেপাশের কয়েকটা স্কুলে খোঁজ নিয়েছি, কিছু স্কুলের রেকর্ড তো খুবই ভালো, টিয়ার খুবই ভালো লাগবে। কথাটা শোনা মাত্রই হাসি খুশি মীরার মুখে রাগ স্পষ্ট বোঝা যায়। বেদ বলে আমি তোমাকে স্কুলের লিংক পাঠিয়ে দিচ্ছি, তোমার খুব ভাল লাগবে। মীরা প্রচুর রেগে বলে আজকের দিনে এই টপিকটা না আনলে কি খুব ক্ষতি হয়ে যেত? বেদ তবুও মীরাকে বুঝিয়ে বলে পঞ্চগণিতে তো কত ভালো ভালো স্কুল আছে, টিয়াকে সেসব স্কুলে ভর্তি
ভর্তি করে দেই তাহলে টিয়াও আমাদের সাথেই থাকতে পারবে। মীরা রাগে কাঁপতে কাঁপতে বলেছি না টিয়া আমাদের সাথে থাকতে পারবে না? এই কথা তোমাকে কতবার বলবো? বেদও এবার বেশ রেগে বলে টিয়া আমারও মেয়ে, তাই ওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমারও আছে। মীরা বলে আমি ওকে এই বাসায় থাকতে দিব না। বেদ বলে মীরার ওই হোস্টেলে দম বন্ধ হয়ে আসে, চলো না আমরা ওই প্রিন্সিপালকে বলে ওকে স্কুল থেকে নিয়ে চলে আসি। এই কথা শোনা মাত্রই মীরা বেদকে ধাক্কা দিয়ে ড্রিঙ্কস এর গ্লাস ভেঙে ফেলে, কেমন যেন অস্বাভাবিক আচরণ করতে থাকে। হঠাৎই কান্না করতে করতে হাতের কাছে যা পায় তার ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। বেদের হাজার ডাকেও যেন তার কিছুই হয় না। দেখে মনে হয় মিয়া যেন তার হুঁশ একদম হারিয়েই ফেলেছে। আসলে ছোটবেলায় কিছু ট্রমার কারণে মিয়ার মাঝে মাঝে এমন প্যানিক অ্যাটাক হতো। অতিরিক্ত রাগ হয়ে গেলে মীরা যে কি করতো সে নিজেও বুঝতে পারতো না। বেদ মীরাকে হাজার শান্ত করার চেষ্টা করলেও মীরা পাগলামি করতেই থাকে। মীরার এই রোগের কারণেই সে চাইতো না টিয়া তাদের সাথে থাকুক আর মীরাকে এই অবস্থায় দেখুক। মীরা হঠাৎ হাতের কাছে কেক কাটা চাকু পেয়ে চাকুটা তুলে নিয়ে বেদকে চাকু মারতে গেলেই বেদ থেকে কোনো রকমে আটকে রাখে। তাতেও মীরা না থামলে বেদ আর না পেরে মীরাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সাথে সাথেই মীরা পা পিছলে মেঝেতে পড়ে যায়। মীরার কোনো সারা শব্দ নেই দেখে বেদ মীরাকে ডেকে বলে তাড়াতাড়ি ওঠো, কিন্তু তবুও মীরাকে না নড়তে দেখে তাড়াতাড়ি মীরা নাকের কাছে হাত নিতেই ভয়ে কেঁপে ওঠে। আসলে টি টেবিলে মীরার মাথা জোরে ধাক্কা খায়, সাথে সাথে মীরার মাথা ফেটে যায় আর মীরা মারা যায়। এত সুন্দর একদিনে যে এমন কিছু হবে তা বেদ কখনো দুঃস্বপ্নেও ভাবেনি। মীরার লাশের পাশে বসে বেদ অসহায়ের মতো কান্না করতে থাকে। তীব্র অপরাধ বোধ আর অনুশোচনায় বেদ কান্না করতে করতে পুলিশ কন্ট্রোল রুমের নম্বর ডায়াল করে, কিন্তু কল দিতেই যাবে তখনই টিয়ার হোস্টেল থেকে কল আসে। এই কলে বেদের হুঁশ ফেরে। বেদের মনে হয় সে যদি পুলিশে সারেন্ডার করে তাহলে টিয়ার কি হবে, টিয়াকে কে দেখবে। কল রিসিভ করতেই টিয়া জিজ্ঞেস করে তোমরা কি আদেও আসবে? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। বেদ নিজেকে কোন রকমের সামলে বলে হ্যাঁ একটু পরেই আসছি। মাসুম টিয়া জিজ্ঞেস করে মা কোথায়? মিয়ার কথা মনে পড়তেই সাথে সাথেই বেদ নিজেকে সামলাতে না পেরে মুখ চেপে কান্না করতে থাকে। বাবা কিছু বলছে না দেখে টিয়া বলে মা নিশ্চয়ই মেকআপ করছে, মা সবসময় মেকআপে এমন সময় লাগায়, তোমার তাড়াতাড়ি আসো। বেদ কোন রকমের নিজেকে সামলে বলে হ্যাঁ আসছি বলেই কল কেটে দেয়। টিয়ার সাথে কথা বলার পর বেদ নিজেকে কোন রকমের সামলে এটাই ভাবতে থাকে তার হাতে যা হয়ে গেছে তা অনেক বড় ভুল। সে চাইলেও তা বদলাতে পারবে না, কিন্তু আজ যদি সে জেলে চলে যায় তাহলে টিয়ার পুরো শৈশবটা বাবা মা ছাড়া এতিমের মতো কাটবে। তাই নিজেকে অনেক কষ্টে বুঝিয়ে চোখ মুখ মুছে গায়ে নিয়ে সোজা চলে আসে টিয়ার হোস্টেলে। বেদ বলে টিয়া সেদিন আমার সাথে সময় কাটিয়ে অনেক খুশি ছিল, বাচ্চা মেয়েটা আমার জন্য কেকও আনিয়ে রেখেছিল। টিয়ার সাথে দেখা করে সোজা বাসায় এসে মীরার লাশ মীরার গাড়িতে নিয়ে পাহাড়ি রাস্তার দিকে যাই। এরপর নির্জন এক জায়গায় মাটি খুঁড়ে সেখানেই মীরার লাশ পুঁতে রাখি। এরপর সেখান থেকে সরাসরি থানায় মীরার মিসিং কমপ্লেন লেখানোর জন্য চলে আসি, যেন সন্দেহ আমার উপর না আসে। বেদের থেকে এমন বিবরণ শুনে অদিতির দম আটকে আসার মতো অবস্থা হয়। বেদ বলে আমি আইনে সব মারপেচ খাটিয়ে আগেই অনুমান করে রেখেছিলাম মীরার কেসে যদি আমাকে সাসপেক্ট করা হয় বা আমাকে অ্যারেস্টও করে, তবুও যতক্ষণ না মীরার লাশ পাওয়া যাবে ততক্ষণ কেউ আমাকে সাজা দিতে পারবে না। কিন্তু জানি না কোথা থেকে এই নকল মীরা এসে আমার জীবনকে আরো নরক বানানোর জন্য উঠে পড়ে লেগে আছে। আমল বলে এই নকল মীরার ক্রেডিট আপনি আমাকে দিতে পারেন। বেদ অবাক হয়ে জিজ্ঞেস করে এর মানে কি? নকল মীরা তার পুলিশ আইডি কার্ড দেখিয়ে বলে আমার নাম কবিতা মিস্ত্রি। বেদ অবাক হয়ে তাকালে আমল বলে কবিতাকে আমি এই মিশনে পাঠাই। কবিতা বলে আপনি যেমন হিসাব করেছিলেন আমরাও তেমন হিসাব করেছিলাম যে আপনি নিজেই উকিল, তাই আপনাকে আইনের কাছে আনা এত সহজ হবে না। এই জন্যই আমাদেরকে এই প্ল্যান বানাতে হয়। ছোটবেলা থেকেই অদিতি আর আমি খুব ভালো বান্ধবী। সেদিন মীরা মিসিং জানার পরপরই অদিতি খুব ঘাবড়ে আমার কাছে আসে। অদিতি জানায় আপনার আর মীরার মধ্যে প্রায় নাকি ঝগড়া হতো, আর ঝগড়ার টপিক ছিল টিয়া। তবে সেই রাতের ঝগড়াটা বেশ সিরিয়াস ছিল। অদিতির মনে হচ্ছিল ভয়ানক কিছু একটা হয়েছে, তাই সে আমাকে বিষয়টা তদন্ত করতে বলে। এরপরে আপনি থানায় রিপোর্ট লেখাতে আসেন। আপনি যাওয়ার পরে ঘটনার গাম্ভীর্যতা বুঝে আমল স্যারের সাথে পুরো কেস নিয়ে আলোচনা করি। আমল বলে আপনি রিপোর্ট লেখানোর কয়েক ঘন্টা পরই আমরা পাহাড়ের খাদে মীরার গাড়ি পাই। এরপর কল লোকেশন ট্রেস করলে জানা যায় ফোনের লোকেশন ঘর থেকে হোস্টেলে গিয়েছে, কিন্তু মীরাকে হোস্টেলে কেউ তো দেখিয়েনি। তখন আমাদের সন্দেহটা বিশ্বাসে পরিণত হয় যে মীরার গায়েব হওয়ার পেছনে আপনার হাত অবশ্যই আছে। বেদ কান্না করতে করতে জিজ্ঞেস করে এসব তো আপনি আমাকে প্রাইম সাসপেক্ট বানিয়ে সরাসরি জিজ্ঞেস করতে পারতেন, তাহলে তো নাটকের কি দরকার ছিল? আমল টিটকারির হাসি হেসে বলে আপনার বিষয়ে আগেই খোঁজ খবর নিয়ে জেনে গিয়েছিলাম আপনি একটা কেসকে কত রকম ভাবে পেঁচিয়ে কেস নিজের পক্ষে আনা যায় তা খুব ভালো করে জানেন, তাই আঙ্গুলটা বাঁকানো লাগতোই। তবে কবিতাকে মীরা সাজিয়ে ওই বাসায় পাঠানোর জন্য আমাদেরও বেশ প্রস্তুতির দরকার ছিল, তাই লাশ দেখার বাহানায় আপনাকে মুম্বাই পাঠাই। অদিতি তখন কবিতাকে মীরা আর আপনার ছোটখাটো ডিটেল
ডিটেলস কবিতাকে বলে, কারণ মীরা অদিতির সাথে আপনাদের সব কথা শেয়ার করত। আর তাছাড়াও কবিতার পুলিশ ট্রেনিংও অনেক কাজে দিয়েছে। সব ভালোই চলছিল, কিন্তু সমস্যা বাদে যখন আপনি আপনার উকিলের বুদ্ধি কাজে লাগিয়ে ওই দেবরাজকে কবিতার পিছু করতে পাঠান, আর মীরা ছোটখাটো ডিটেলস থাকা ওই পেন ড্রাইভ দেবরাজ আপনাকে দেয়। কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল, তাই ওই পেন ড্রাইভ আপনি নিজেই আমাকে দেন। আইটি এক্সপার্টও কম চালাক না, বুদ্ধি খাটিয়ে পেন ড্রাইভটাই নষ্ট করে দেয়। তবে ওই ডিটেকটিভ দেবরাজ সে এবার সোজা কোর্টে গিয়ে কবিতার ম্যারেজ সার্টিফিকেট বের করে আনে। তবে সে আপনার কাছে পৌঁছানোর আগেই আমরা ওকে ধরে থানায় পুরে দিয়েছি। এখন জেলে দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে, আর ডিএনএ টেস্টটাও আমিই বন্ধ করিয়েছি। বেদ জিজ্ঞেস করে, তাহলে ডক্টর নিগাম আর ওইসব মেডিকেল টেস্ট? কবিতা বলে, এই প্ল্যানে ওদের আসাটা জরুরি ছিল, কারণ আমরা খুব ভালো করে জানতাম টিয়া আপনার সবচেয়ে বড় দুর্বলতা। তাই আপনাকে বিশ্বাস করানো জরুরি ছিল যে আপনি মানসিকভাবে অসুস্থ, আর সেই কারণে যখন তখন টিয়ার কাস্টাডি হারাতে পারেন। আর টিয়াকে হারানোর ভয় আপনাকে পুরোপুরি ভেঙে দিবে। একমাত্র তখনই আমরা আপনাকে এই পয়েন্ট পর্যন্ত আনতে পারবো যেন আপনি নিজেই মীরাকে খুনের কথাটা স্বীকার করে নেন। বেদ কান্না করতে করতে অদিতির কাছে মাফ চেয়ে বলে, পারলে আমাকে মাফ করে দিও, আমি ইচ্ছা করে কিছুই করিনি, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। বেদ আমলকে অনুরোধ করে বলে, শেষ একবার কি টিয়ার সাথে দেখা করতে পারবো? কবিতা বলে, এর অনুমতি এখন কেবল অদিতি দিতে পারবে। অদিতি কান্না করতে করতে কোনোরকমে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ। থানার সাথে ফর্মালিটি শেষ করে আমল বেদকে বাসায় টিয়ার সাথে দেখা করার জন্য নিয়ে আসে। বেদ টিয়ার কাছে এসে মুখে আলতো করে হাত রেখে বলে, বাবা অনেকদিনের জন্য অনেক দূরে যাচ্ছে, আমি যখনই সুযোগ পাবো তখনই কল দিব। একটা কথা মনে রেখো, বাবা যা করেছি সব তোমাকে সুরক্ষিত রাখার জন্যই করেছি। বাবার চলে যাওয়ার কথা শুনে অবুজ টিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। বাবা বলে, বাবাকে কখনোই ঘৃণা করবে না প্লিজ। টিয়া বাবাকে জড়িয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা। বেদ অঝরিয়ে কান্না করতে করতে বলে, নিজের খেয়াল রেখো। আর অদিতিকে অনুরোধ করে বলে, আমার মেয়েটাকে দেখে রেখো। বলেই টিয়া থেকে বিদায় নিয়ে আমলের সাথে চলে যায়। বিশাল এই বাসায় পড়ে থাকে দুইজন, আর এই দুজনের পরিবার বলতে এই দুজন ছাড়া আর কেউই থাকলো না। ক্ষণিকের একটা দুর্ঘটনা শেষ করে দিল পুরো একটা পরিবারকে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।